নেতা ছাত্রলীগের এই নেতাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তারেক হাসান বিপ্লব, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। তারেক হাসান বিপ্লব, জি, সেই সাথে আমাদেরকে যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। জি, তারেক হাসান বিপ্লব, আপনি দেখলেন গত 26শে মার্চ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেরকম একটি ঘটনায় আমরা দেখলাম মিষ্টি সুভাষ নামের একজন আওয়ামী লীগের কর্মী, তিনি বেশ অতীতে বেশ কয়েকবার তর্কাতর্কি এবং হুমকির মুখে পড়া, মবের খপ্পরে পড়া এমন বহু ঘটনা আমরা দেখেছিলাম। তো তিনি সম্প্রতি গ্রেপ্তার হলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হলো, সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেপ্তার এবং 2 দিন রিমান্ড। তো এই পরিস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে? তারেক জিয়া বা বিএনপি বা নির্বাচিত সরকার আসলে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের উপরে যে অবৈধ যে নিষেধাজ্ঞাটি রয়েছে, কোট আনকোট নিষিদ্ধ, তো সেটি প্রত্যাহার করা হবে বলে অনেকেই মনে করেছিলেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার মতামত কি? আপনি কি কোনো আশা দেখেন বিএনপির পক্ষ থেকে? ধন্যবাদ ভাই। এই ব্যাপারটা আসলে খোলাসা করা উচিত। আমি প্রথমে আপনাকে একটা বিষয় বলে নিই, পাশাপাশি আপনার যারা দর্শক আছেন সবাইকে। বিএনপি মূলত ইউনূসের যে সরকার ব্যবস্থা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, যে অবৈধ সরকার ব্যবস্থা, এটার একটা সংস্করিত রূপ। বিএনপি কিংবা ইউনূস কিংবা জামাত, তাদের মধ্যকার যে দ্বন্দ্ব, অন্তকুন্দল, কলহ আপনারা দেখতে পান, এটা সম্পূর্ণরূপে সাজানো একটা নাটক। কারণ এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ মাঠে উপস্থিত নাই, তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সুতরাং বিরোধী মত কিংবা বিরোধী দল এটা তো প্রদর্শন করতে হবে। সুতরাং সেই জায়গা থেকে মূলত তাদের এই যে সাজানো নাটক, স্ক্রিপ্টেড নাটক, তারা অন্তকুন্দল, তাদের মধ্যে কলহ, এটা। আর সেকেন্ড কথা হচ্ছে, ভাই আপনি নিশ্চয়ই জানেন, অনেকেই বলার চেষ্টা করেছে যে ভারতের সাথে একটা সমঝোতার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করেছে। এই সমঝোতার মধ্যে একটা বিশেষ উল্লেখযোগ্য যে দিকটা ছিল সেটা হলো আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করা হবে, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরাতে দেওয়া হবে। কিন্তু আমি এটা কখনো ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনি, কারণ বিএনপি যেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে এতগুলা মানুষের সমর্থনের যে দল, 50% মানুষের ম্যান্ডেট না নিয়ে তারা নির্বাচন আয়োজন করেছে, এই নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসছে। সুতরাং ক্ষমতায় আসার পর কিভাবে তারা ভাবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল, যে বিএনপি তাদেরকে রাজনৈতিক স্পেস দেবে? বিএনপি কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে অবগত। তারা জানে যে আওয়ামী লীগ বিরোধী দলে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় থাকলে তারা কতটা বিধ্বংসী রূপে নিজেদেরকে প্রমাণ করতে পারে, উপস্থাপন করতে পারে, সেটা কিন্তু আমরা অতীতে দেখেছি। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন কিংবা লগি বৈঠা আন্দোলন যেটা আমরা চিনি সেটা বলেন, সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু দেখিয়েছে তাদের সক্ষমতার জায়গা। সুতরাং বিএনপি কোনোভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দেবে না, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দেবে না। এবং মির্জা ফখরুল কিন্তু ইতিমধ্যে বলেই দিয়েছেন, যদিও তার এটা ব্যক্তিগত মতামত, দলের পক্ষ থেকে এই ধরনের বার্তা দেওয়া হয়নি, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করা হবে না, তারা করবে না। সুতরাং আমি সেটা প্রথম থেকে জানতাম, মানতাম এবং এখনো বিশ্বাস করি, বিএনপি স্বাভাবিক প্রক্রিয়াতে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কখনোই আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করবে না। এখন আওয়ামী লীগ যদি তাদের যে তৃণমূলকে সুসংগঠিত করতে পারে, পাশাপাশি কূটনৈতিক মহলে তৎপরতা বাড়াতে পারে, পাশাপাশি তাদের মধ্যে যে একটা আছে, যে আপনার ধরেন যারা দুর্বৃত্তায়ন করেছে তৃণমূলের, যাদের প্রতি একটা ক্ষোভ আছে, তাদেরকে সরিয়ে দিয়ে যদি নতুন ভাবে আবারও, এটাকে আমি সংস্কার বলবো না, এটাকে বলবো আমি শুদ্ধিকরণ, আত্মশুদ্ধি, এটাকে আমি খারাপ ভাবে দেখি না। এখন কারা খারাপ ভাবে দেখে সেটা আমার দেখার বিষয় না। তবে এই যে শুদ্ধিকরণের ব্যাপারটা, এটা করে যদি ফিরতে পারে তবে তৃণমূল তাদেরকে অ্যাকসেপ্ট করবে, এবং তৃণমূল অ্যাকসেপ্ট করলে এখন নিশ্চিত থাকেন বিএনপি একটা পর্যায়ে গিয়ে বাধ্য হবে তাদের উপর যে নিষেধাজ্ঞা সেটা তুলে নিতে। কিন্তু যদি আওয়ামী লীগ শুধুমাত্র বিএনপির উপর নির্ভর হয়ে থাকে যে বিএনপি তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, এটা আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি। আর মিষ্টি সুভাষের যে ব্যাপারটা বললেন, এর আগেও মেয়েটা দুবার গ্রেফতার হয়েছে, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে যে সে কোনো একটা এজেন্সির পারপাস সার্ভ করে। আপনি বুঝতেই পারছেন আমি কোন এজেন্সির কথা বলছি, বাংলাদেশ অথবা ওইটা আবার পাকিস্তান, যাই হোক। কিন্তু পরবর্তীতে তাকে যখন জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে স্মৃতিসৌধ থেকে গ্রেফতার করা হলো, তখন আসলে বুঝে নিতে হবে এখানে এজেন্সির কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না। আর মিষ্টি সুভাষের মতো আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তখন আপনাকে এই চিত্র দেখে বুঝে নিতে হবে
ইউনূস আমলে যা যা ঘটেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে, মব করা হয়েছে, এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে, আমরা দেখেছি। সুতরাং ওই একই ধারা এখন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। দিন যত যাবে, আওয়ামী লীগ যদি তাদের এই পরিকল্পনার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে না পারে, সেক্ষেত্রে আমার মনে হয় না খুব সহসাই তারা ফিরতে পারবে। ধন্যবাদ ভাই। জি, আপনি খুব দ্রুত সময়ের মধ্যে অনেকগুলো বিষয় আমাদের সামনে তুলে ধরলেন এবং এই জন্য আপনার মতামতের জন্য ধন্যবাদ। এবার আমরা একটু যেহেতু বিএনপির কথা বললেন যে বিএনপি কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দেবে না, তো বিএনপির সংসদটা একটু দেখে নেওয়া যাক। সেই সংসদে কারা কারা রয়েছেন, সংসদ সদস্যরা কি বলছেন, তার একটি নমুনা। হাসি পায় কি আর করা, বাংলাদেশ সংসদে শুনি। তারেক জিয়া গালে হাত দিয়ে বসে আছেন। দর্শকরা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কমেন্ট। আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে, রক্ত ঝরিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে, দয়া করে থামুন। মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজেই গুলিবিদ্ধ পা দিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, হাজিরা প্রদান করতে হবে। আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার গাড়ি বহরে হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা। তো এই যে হান্নান মাসুদ, মাংস কমা মাসুদ, এই মাসুদ আগে দেখতাম কাঁদতো, আরেকটা আছে রাফি, এরা রাস্তায় শুয়ে পড়তো, এরা হয়ে গেছে জুলাই যোদ্ধা। সে বলেছে তার সারা অঙ্গে গুলি করেছে, তো সে আবার সংসদে গিয়ে কাঁদছে। এই 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 ক্যারেক্টারগুলোকে আবার দেখা যায় অতীতে ছাত্রলীগের সাথে অনেক বড় বড় করে জয় বাংলা বলতো। এর চিৎকার দেখলে চি ওয়াও ওয়াহ নামের একটা কুকিয়া না পারলে কেঁদে দেয়, এবং এই ধরনের ছেলেপেলে ছাত্রলীগ করতো। মানে আমার যদি এই ডাকসুর ওই যে সাদিক কায়েম বা হাসনাত সার্জিসের মতো একটা দালাল, এরা ছাত্রলীগ করতো। ভাই, আপনাদের ছাত্রলীগের যারা পদপদবি দিত আর কি, যারা মনে করেন ছাত্রলীগ হিসাবে স্বীকৃতি দিত, যে ছাত্রলীগের বড় ভাই, তাদের রুচি এত খারাপ কেন? মানে এই পোলাপানগুলোর তৈরি করছে। যদি তারা বিএনপির রাজনীতি করে এই অবস্থায় আসতো তাহলে বুঝতাম না, ঠিক আছে। দেখেন, ছাত্রলীগের যে নেতা নির্ধারণ পদ্ধতি ছিল আমাদের বিগত সময়ে, ছাত্রলীগের যারা নেতা হতো বিভিন্ন কমিটিতে পদ পদবি পেত, এখানে বিশাল কিছু প্রতিবন্ধকতা ছিল বলতে পারেন, এখানে সীমাবদ্ধতার জায়গা ছিল। এখন এত বৃহৎ একটা ছাত্র সংগঠন, এখানে প্রত্যেকটা কমিটিতে প্রায় 300 থেকে 250, 300, 400-র মতো নেতাকর্মী পদ পদবি পেত। এই ক্ষেত্রে যেহেতু একটা বিশাল সংগঠন, সবার ব্যাপারে আসলে খোঁজ খবর নেওয়াটা ওইভাবে সম্ভব হতো না, এবং সম্ভব হলেও সেটাতে অনেক কিছু থাকতো। কারণ ছাত্রলীগের নেতা নির্বাচিত হতো আপনার রেফারেন্সের ভিত্তিতে, কেউ রিকমেন্ডেশন করলো কার নামে, কোন এমপি, কোন মন্ত্রী, কোন বড় বড় ব্যবসায়ী, যাদের নাম রিকমেন্ড করতো তাদেরকে এই কমিটিতে রাখা হতো। আদর্শিক জায়গা, চিন্তা চেতনা, এইসব কিছু কখনো ভাবা হতো না। পাশাপাশি যারা সংগঠনকে অন করে, যাদের পারিবারিক মতাদর্শ আমাদের পন্থী, তাদেরকে আসলে ওইভাবে নির্ধারণ করার কোনো পন্থা ছিল না। আপনি যদি সর্বোপরি চিন্তা করেন, সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, ছাত্রলীগের নেতা নির্ধারণ করা বা নির্বাচন করার যে পদ্ধতি ছিল, এটাই আমার মনে হয় সঠিক কোনো পদ্ধতি ছিল না। এবং এখানে যারা ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করত, যে জাতীয় 4 খলিফা বলা হয়, আপনি নিশ্চয়ই জানেন, আওয়ামী লীগের 4 জন প্রভাবশালী নেতা ছাত্রলীগের কমিটি নিয়ন্ত্রণ করত। তারা নির্ধারণ করত ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক কে হবে, ঢাকা মহানগরের 2টা পার্ট, উত্তর এবং দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক কে আসলে হবে। এই নির্ধারণটা আসলে কোনো নির্বাচন পদ্ধতি অবলম্বন করে হতো না, এখানে কোনো কাউন্সিল হতো না, এখানে সরাসরি নির্বাচন করা হতো। কিভাবে? কোন নেতার প্রিয় পাত্রকে, কাকে নেতা নির্বাচিত করলে সেই নেতা যাকে সে নেতা বানাচ্ছে তার পারপাসটা সার্ভ করবে, তার হয়ে কাজ করবে, এই ধরনের একটা সিস্টেম চালু হয়ে গিয়েছিল। এটা 2018 সালের পর থেকে ব্যাপক আকারে মহামারী আকার ধারণ করেছিল, এবং এর পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছে তারা আসলে ওইভাবে যাচাই বাছাই করে দেখেনি যে আমি যাকে নেতা বানাচ্ছি, আপনি সার্জিসের কথা বললেন, আপনি হাসনাদের কথা বললেন, আপনি হান্নান মাসুদের কথা বললেন, এরা তো গুপ্ত ছিল। সাদিক কায়েম গুপ্ত ছিল। দুদিন আগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। সাদিক কায়েম 2018 সালের 31 ডিসেম্বর কমিটি নির্বাচিত হওয়ার পর রাব্বানী ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেছে, মানে ছাত্রলীগ করার একটা ইচ্ছা তার মধ্যে ছিল। সুতরাং
আমি যেটা দেখেছি, আমি যেহেতু ছাত্রলীগ করেছি, ছাত্রলীগ তো সে করতোই, সে কোনো পদের জন্য। আর যে গোলাম রব্বানির কথা বলেন তাকেও তো আমার গুপ্ত মনে হয়, তার অতীতের কর্মকাণ্ড দেখেছি জামাতির চেয়ে কোনো অংশে কম না। আমরাই বাংলাদেশ না যেন কি একটা ব্যানারে তারা যে কর্মকাণ্ডগুলো করতো সেগুলো ইসলামিক সন্ত্রাসীর সাথেই মেলে, এবং তার অনেক বক্তব্য আছে, স্ট্যাটাস দিয়েছিল জামাতের পক্ষে, জামাতের প্রশংসা করে। গোলাম রব্বানির সেই ব্যাপারটা তো ভুলে যায়নি, যদিও সে সার্জিসকে না ওই কি সাদিক কায়েম না ওকে পাত্তা দেয়নি, এই জন্য তাকে থ্যাঙ্কস। হ্যাঁ, এটা আসলে গুপ্ত যে আসলে কে অ্যাকচুয়ালি, মানে কাকে আমি যে গুপ্ত বলবো না, কাকে যে বলবো আমি আমাদের মত, এটা নিয়ে আমি ব্যাপক দ্বিধার মধ্যে থাকি। আসলে 5 আগস্টের পর থেকে এমন এমন বিষয় আমাদের চোখের সামনে আসছে যেটা দেখে আমি এখনো বিশ্বাস করতে পারি না আদৌ কে গুপ্ত, কে বিভিন্ন এজেন্সি কিংবা বিভিন্ন সংগঠনের পারপাস সার্ভ করছে। এটা আসলে বলা মুশকিল ভাই। এটা আপনার ক্ষেত্রে যেমনটা, আমার ক্ষেত্রে তেমনটা। আমি সরাসরি কাউকে গুপ্ত হিসেবে চিহ্নিত করতে চাই না, তবে সন্দেহের জায়গা অনেকের বিরুদ্ধে আসলে অবশ্যই থেকে যায়, কারণ তাদের কর্মকাণ্ডের কারণে, তারা যে ধরনের কর্মকাণ্ড করেছে অতীতে, সেই সব দেখে আসলে সন্দেহের জায়গাটা সৃষ্টি হয়। এটা আপনার ক্ষেত্রেও যা, আমার ক্ষেত্রেও তা। আমি সরাসরি কাউকে দোষারোপ করতে চাচ্ছি না। তবে যেটা বলছিলাম, ছাত্রলীগের নেতা নির্বাচনের যে পদ্ধতি ছিল, ইলেকশন না সিলেকশন, এই সিলেকশন পদ্ধতির কারণে আজ সাদিক কায়েম, আজ সার্জিস হাসনাদের মতো ছেলেরা ছাত্রলীগ করার সুযোগ পেয়েছে। কারণ এদের উত্থান কোত্থেকে এসেছে, মানে কোত্থেকে হয়েছে, এদের পরিবারের মানে কি মতাদর্শের, এগুলো আসলে কখনো যাচাই বাছাই করার কোনো প্রয়োজনীয়তা আমাদের শীর্ষ নেতারা মনে করেনি, যার কারণে আজকে সংগঠন তাদের জন্য হেলমেট বাহিনীতে পরিণত হয়েছে। সংগঠন তাদের জন্য মানুষ তাদেরকে কুত্তা লীগ হিসেবে অভিহিত করেছে। শুধুমাত্র এই বদমাশগুলা যারা সংগঠনে ঢুকে লুঙ্গির নিচে লুকিয়েছিল, এই বদমাশগুলার কারণে দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কলঙ্কিত হয়েছে। ধন্যবাদ ভাই। এবার একটা ভিডিও আমরা দেখতে চাই। আপনাদের সময় জামাতকে মানে আওয়ামী লীগের সময় জামাতকে কিভাবে রাখা হয়েছে বা কি করা হয়েছে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, এবং দর্শকদের একটু বোঝাতে চাই, জামাত যদি জামাতের কোনো নেতা বা কর্মী যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়েও থাকে, তার যদি কোনো ডিগ্রি থেকেও থাকে, যদি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে থেকেও থাকে, তার চরিত্র জামাতেই থাকবে। প্রমাণ আমি আপনাদেরকে ঢাকা 16 আসনে জামাতের এমপির আইডি দেখাবো। এটা হচ্ছে তার ভেরিফাই করা আইডি, কর্নেল আব্দুল বাতেন। এই দেখেন ভেরিফাই করা আইডি। এখন দেখি সে কারে কারে ফলো করছে। ফলোইং এ যদি দেখি, প্রথমে ফলো করছে বৌদি অনলাইন। এটা আবার কে রে ভাই? একটু গিয়ে দেখি। আস্তাগফিরুল্লাহ, নাজুবিল্লাহ, এগুলা কি? কারে ফলো করছে এমপি সাহেব? এ দেখেন এগুলা কি? চি 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 চি, এগুলা কি? এগুলা কি? কারে ফলো করছে এমপি সাহেব? এগুলা কি দেখে? এমপি সাহেব কি দেখে? আস্তাগফিরুল্লাহ, এগুলা কি? নাউজুবিল্লাহ, এগুলা কি? চি চি রে। মানে জামাতের নেতা, জামাতের এমপি, বেশিরভাগ নেতা কর্মীদের এই অবস্থা হলো এরকম, একবার সব। জি, এই যুবককে ধন্যবাদ, তিনি তুলে ধরেছেন, এবং আমি নিজেও এটি ক্রস চেক করেছি, এবং আমি জানি না এখন সচেতন হবে কিনা। তো এই জামাতিগুলো এরকম কেন? মানে আমরা দেখলাম যে জামাতের সাথে ইলেকশন করলো মামুনুল হক, তো সে 501, বা আমরা সাইদির ফোন আলাপ দেখেছি, শুনেছি, এরকম ধরলে প্রত্যেকটা ব্যক্তির আমলনামা পাওয়া যাবে যে এই মানে ইসলামিক ব্যানারে তারা রাজনীতি করে, মানুষকে বিভ্রান্ত করে, এবং আওয়ামী লীগকে এরা সবসময় নাস্তিক, মুরতাদ, হিন্দু এগুলো ট্যাগ দিয়ে আসে। তারা তাদের স্লোগান থাকে দিল্লি না ঢাকা, অর্থাৎ দিল্লি ভারত হিন্দু বিদ্বেষ। আবার ওই যে বৌদি ছাড়া ভাল লাগে না, ফলো করছে 3 জন, তার মধ্যে একজন আবার অনলাইন বৌদি। মানে এদের এই চরিত্র কেন আপনারা বেশি বেশি তুলে ধরতে পারলেন না মানুষের সামনে? যেমন দেখেন একটা উদাহরণ কিন্তু মামুনুল হক, পরকিয়া বা অন্য কারোর সাথে প্রাপ্তবয়স্ক কি করবে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যেহেতু তারা ওয়াজ মাহফিলে এসে বদমাশিটা করে, নারী দেখা হারাম, অন্য অন্য ফতোয়া দেয়, আবার ঠিক সেই নারীর তা আবার বন্ধুর বউ, এই জিনিসটা সামনে আসায় কোনো এজেন্সি করে থাকলেও আমি মনে করি যে এটা একটা কাজই দিয়েছে, সমাজে মানুষের মুখ এবং মুখোশ উন্মোচন করেছে। এগুলো তো আজহারির বেলায় ছিল, অন্যান্য জামাতিদের এখন যারা নেতা হয়েছে তাদের বেলায়ও ছিল। আওয়ামী লীগ তাদের কেন কম্প্রোমাইজ করেছে? মানে অন্য আওয়ামী লীগের নেতার সাথে বন্ধুত্ব এগুলো থেকে নাকি? ব্যাপারটা হয়েছে কি ভাই, বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে তারাই ধর্মভিত্তিক রাজনীতিকে প্রাধান্য দিয়েছে। এখানে আমি আওয়ামী লীগকে সহি বলবো না, কারণ আপনি দেখেন হেফাজতের সাথে যে আওয়ামী লীগের সুসম্পর্ক, এটা আমার মনে হয় করা উচিত ছিল না। ওই যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির একটা প্রচলন আছে, পাশাপাশি তাদের একটা বিশাল ভোট ব্যাংক আছে, মানে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, বিশেষ করে চরমুনাই, হেফাজত,
এদের সাথে সুসম্পর্ক করাটা আমার মনে হয় না আওয়ামী লীগের নীতিগত জায়গা থেকে ঠিক হয়েছে। আওয়ামী লীগের যদি প্রতিষ্ঠাকালীন আদর্শ আপনি দেখেন, সেখানে ধর্মনিরপেক্ষতা সবার আগে থাকে। আমি মনে করি ধর্মনিরপেক্ষতার যে জায়গাটা, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারেনি। এটা আওয়ামী লীগের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যাদের সাথে সুসম্পর্কের কারণে, যাদের সাথে যাদের দেওয়া যে উপাধি বঙ্গবন্ধু কন্যাকে দেওয়া হয়েছিল, কি ওইটা কওমি মাতা, এই কওমি মাতা উপাধি যারা দিয়েছিল, তারা কিন্তু 5 আগস্টের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হিসু করেছিল। সুতরাং এই যে সিচুয়েশন গুলা, এই জামাতিরা লুকিয়েছিল আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের কোলের নিচে, লুঙ্গির নিচে। স্পেশালি আমি যদি আর উদাহরণ দিই, হাসান মাহমুদ একটা পিওর জামাতি। আমি জানি আপনার সাথে আপনি হাসান মাহমুদকে পছন্দ করেন না, অনেকেই ভাবতে পারে যেটা আমি আপনাকে খুশি করার জন্য বলতেছি, বাট না। হাসান মাহমুদের মতো অসংখ্য ব্যক্তি ছিল। উদাহরণস্বরূপ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, তিনিও জামাতপন্থী ছিলেন, তিনি জামাতের সাথে তার একটা সুসম্পর্ক ছিল, তিনি জামাতের খুব কাছের মানুষ ছিলেন। সুতরাং আওয়ামী লীগের মধ্যে দীর্ঘমেয়াদে যেসব ব্যক্তিরা নীতি নির্ধারণী মহলে ছিল, এরা জামাতকে লালন পালন করেছে। জামাত এদের কাছে ছিল, এদের কাছে বড় হয়েছে। সুতরাং জামাতকে তারা কিভাবে ছুঁড়ে ফেলে দেবে? সন্তানকে তো আপনি চাইলে ছুঁড়ে ফেলতে একটু পারবেন। যদি আপনার কথা সমর্থন করে একটা কোট করি, আবুল মাল আব্দুল মুহিদ আমাদের সাবেক অর্থমন্ত্রী, এবং আমি তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। তার ব্যাপারে দুর্নীতি, অসততা এগুলোর কোনো অভিযোগ আসেনি, এবং তার সময়ে অর্থনীতি যতই তখন সমালোচনা করি না কেন, সিলেটিদের বাংলা বলতে একটু সীমাবদ্ধতা থাকে, তার অনেক ডায়ালগে প্রবলেম ছিল, কিন্তু তিনি তার প্রতি আমার শ্রদ্ধা কাজ করে, যেমনটা শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা কাজ করে, যদিও আমি একসময় শেখ হাসিনার ব্যাপক বিরোধিতা করেছি। মানে এগুলো হচ্ছে কর্ম দেখে এখন কম্পেয়ার করলে বুঝতে পারি যে আগে কেমন ছিলাম। তো তার ভাই, অর্থাৎ আবুল মাল আব্দুল মুহিদের ভাই, তো সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আমি তার নামটা ভুলে গেলাম, আব্দুল মোমেন, জি, মোমেন সাহেব বলেছেন কিন্তু সরাসরি যে আমাদের এমপি মন্ত্রীরা জামাত ইসলামীদের সাথে ব্যবসা বাণিজ্যে যুক্ত ছিল, আমার কিছু করার ছিল না। তিনি এটা একদম সরাসরি একটা লাইভ শোতে বলেছেন, সুলতান রহমানের লাইভ শোতে। তো এটা তো গোপন কিছু না। জামাতকে পুনর্বাসিত করা, তাদের অর্থনীতি সচল রাখার জন্য তো আওয়ামী লীগের একক ভূমিকা ছিল। ওই সময় তো আর কোনো দল ছিল না বাংলাদেশে। হ্যাঁ, আপনি স্পষ্ট দেখেন, আজকে জামাত ইসলামের তো ফান্ডিং থেকে আসে। জামাত ইসলামের ফান্ডিং মধ্যপ্রাচ্য থেকে আসে। আমরা জানি ইসলামিস্ট যে কান্ট্রিগুলো আছে, সেখান থেকে তাদেরকে ব্যাপক একটা ফান্ডিং করা হয়। কিন্তু এই ফান্ডিং দিয়ে কি বাংলাদেশে এত কিছু করা সম্ভব? আপনি দেখেন, বাংলাদেশের বড় বড় যে কোচিং সেন্টার গুলা, প্রত্যেকটা জামাত নিয়ন্ত্রিত। রেটিনা বলেন, ফোকাস বলেন, উদ্ভাস বলেন, যেগুলো প্রথম সারির কোচিং সেন্টার, এখান থেকে কিন্তু ব্যাপক একটা প্রফিট আসে প্রতি বছর বা প্রতি সিজনে। পাশাপাশি আপনি দেখেন, ইবনে সিনার মতো হসপিটাল জামাতিদের নিয়ন্ত্রণে, আল আরাফা ব্যাংক জামাতিদের, ইসলামী ব্যাংক জামাতিদের। বাংলাদেশের বৃহৎ যে প্রতিষ্ঠানগুলো ওপেন জামাত পরিচালনা করেছে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রী, এদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিল, এটা জেলা বলেন, উপজেলা বলেন, কিংবা কেন্দ্রীয় পর্যায়ে বলেন, এদের একটা বিশাল অংশ জামাতিদেরকে সাথে নিয়ে, জামাতিদেরকে ব্যবসায়িক পার্টনার বানিয়ে তাদের সাথে ব্যবসা করেছে। যার কারণে কিন্তু এখন তারা দেশের বাইরে অবস্থান করছে, তাদের লাভের অংশটা ঠিকঠাক মতো দেশের বাইরে তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সুতরাং এটা তো ধ্রুব সত্য, এটা একদম মানে প্রমাণিত সত্য, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। জামাতকে লালন পালন করেছে আওয়ামী লীগ। এখন আপনি বলতে পারেন, আমি একটা দোষারোপ করতে পারি, আমি করবো সেটা, কারণ স্বাধীনতার পর জামাত ইসলাম নিষিদ্ধ ছিল। এই জামাত ইসলামকে রাজনৈতিক বৈধতা দিয়ে গেছে জিয়াউর রহমান। পরবর্তীতে জামাত ইসলাম বিভিন্ন সেক্টরে প্রবেশ করেছে, কিন্তু 96 এর পর বা 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল জামাত জোট। 2006 এর পর জামাত ইসলামের যত উন্নতি হয়েছে, এটা আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। এখানে আমি বঙ্গবন্ধু কন্যাকে কোনো প্রকার দোষারোপ করবো না, কারণ তিনি অনেক কিছু জানতেন না। অনেকেই তাকে দোষ দেয়, অনেকেই তার বিরুদ্ধে কথা বলে, বাট আওয়ামী লীগে একটা শ্রেণী ছিল ভাই, এগুলো আমি আসলে নাম বলতে চাচ্ছি না, এই শ্রেণীটা বঙ্গবন্ধু কন্যাকে ব্ল্যাকমেইল করতো। ব্ল্যাকমেইল করে অনেক কিছু তারা নিজেদের মতো করে করতো, যেটা আওয়ামী লীগের স্বার্থের বাইরে যেত, যেটা দেশের স্বার্থের বাইরে যেত, যেটা আওয়ামী লীগের নীতি নৈতিকতা আদর্শের পরিপন্থী হয়ে যেত। কিন্তু তারা সেটা তারপরও করে যেত, কারণ তাদের পয়সা লাগবে, তাদের মুনাফা প্রয়োজন। তারা ধর্মভিত্তিক রাজনীতি করতো, কারণ তারা মানে ভাবে তারা যে ইসলামের রাজনীতি করব, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব, একটা মসজিদ প্রতিষ্ঠা করব, সৃষ্টিকর্তা না জানি এইটার বদৌলতে আমাকে পরবারে গেলে 70 হর আমাকে দেয়। এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে ছিল, এখনো সেটা। জি, আমি একটু ক্লিয়ার করি, যতটুকু আমি জানি ব্ল্যাকমেইলের ব্যাপারটা কিরকম, যে জুজুর ভয় দেখাতো শেখ হাসিনাকে। ধরেন হাসান মাহমুদ গিয়ে বলল যে হেফাজত, ওই যে শাপলা চত্বরের পরে ওইখানে শ্রদ্ধেয় সৈয়দ আশরাফ যে ভূমিকাটা রেখেছিলেন, তখন ওই ভূমিকা না রাখলে 2013তেই আওয়ামী লীগ গায়া। হ্যাঁ, এবং তখন জামাত ইসলাম আরো পিক ছিল, হ্যাঁ, তখন কি হতো, যাই হোক। তো হাসান মাহমুদ গিয়ে বুঝাইলো কি, যে আমার আর ওই যে তেতুল হুজুর,
আল্লামা শফি মামু হাসান মাহমুদের মামা। তো যে বললো যে কি তারা আসলে এইখানে এত এত আলেমদের রক্ত ঝরবে এই সেই এরকম ভয়ভীতি। আর শেখ হাসিনা ধার্মিক, তো তাকে ধর্মভিত্তিকও ভয় দেখানো হয়েছে, মানে আতঙ্কিত করে দেওয়া, জুজুর ভয় দেখানো, মানে এইটা করলে এরকম হয়ে যাবে, আমরা সামলাইতে পারবো না নেত্রী, মাঠের রাজনীতি জানেন না। আজকে শেখ হাসিনা বাস্তবতা জেনে কিন্তু হাসান মাহমুদ থেকে শুরু করে অন্য কারোর ফোন ধরেন না, 2 পয়সার পাত্তা দেন না ওবায়দুল কাদের সহ কাউকে, আমি যতদূর জানি, ভুল জানলে ভুল। তো এটা হচ্ছে বাস্তবতা। এবং জামাত ইসলামের পৃষ্ঠপোষকতার ফল, মানে জামাত যে ছুরি মারবে, এটা তো আচ্ছা একটা দল চিন্তা করেন প্রতিষ্ঠার পরে এই ভারতের মুক্তি কাদের হাত থেকে, কাদের কাছ থেকে আমরা মুক্তি চেয়েছি? ব্রিটিশদের কাছ থেকে। এই জামাত ইসলাম ব্রিটিশের দালাল ছিল, পিওর ব্রিটিশের দালাল, এবং আমি সন্দেহ করি এটা ব্রিটিশের তৈরি একটা দল। এরপর দেখেন পাকিস্তানের সাথে আমাদের কি দ্বন্দ্ব ছিল? ধর্মীয় দ্বন্দ্ব না, জাতীয় দ্বন্দ্ব। আমরা বাঙালি হিসেবে আমাদেরকে শুধু তুচ্ছতা ছিল, অপমান অপদস্থই করা হয় নাই, ভয়ঙ্কর বৈষম্যের মধ্যে রাখা হয়েছে, মানুষ বলে মানুষের মর্যাদা দেওয়া হয় নাই, আমাদের অর্থনৈতিক সামাজিক সকল অধিকার তারা কেড়ে নিয়েছে। ভাগ্যিস আমাদের বঙ্গবন্ধু ছিলেন। তো আমরা সেখান থেকে স্বাধীনতা লাভের জন্য যেখানে জীবন দিয়ে যুদ্ধ লড়াই করে যাচ্ছি, জেল একের পর এক জেল, বঙ্গবন্ধু কতগুলো বছর জীবনের জেল কাটলেন। সেই জামাত ইসলামের রোল কি ছিল? দালালি, শুধু দালালি, মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা। এনিওয়ে, তো এরা তো একদম চিহ্নিত একটা দল যারা হচ্ছে যে প্রয়োজনে মা বোনদেরকে বিক্রি করে দেয়, মা বোনদের ধর্ষকদের কাছে তুলে দেয়। তো সেই দল, তাদেরকে যদি আওয়ামী লীগ এই মানে পুরো বিপরীতমুখী, যদি কোনো বিএনপির লোককে আওয়ামী লীগ আশ্রয় প্রশ্রয় দেয়, আমি সেটা ভাবতে পারি যে রাজনৈতিক সৌন্দর্য ভাববো। কারণ কি, যে অফিসিয়ালি হলেও বিএনপি তো মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করে। তাছাড়া 1971-এ বিএনপির হাতে, বিএনপি তো প্রতিষ্ঠাই হয় নাই, রক্ত থাকবে কোথা থেকে? তাও বিএনপির এমন কোনো প্রধান সারির নেতা পাওয়া যায় না যে কিনা গণহত্যার সাথে যুক্ত ছিল। 2-একটা ছিল, তাদেরকে আমরা 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছি, যেমন শাকা চৌধুরী থেকে শুরু করে। তো এরকম ধানের মধ্যে চিটা আওয়ামী লীগেরও পাওয়া যাবে না যে এমন না। কিন্তু এই জামাতের সাথে আতাতটা নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। এবং আমি একটু উদাহরণ দেই, অনেক আমাদের দর্শকরা মনে করেন জামাত ইসলামের লেবাস দেখে বা আওয়ামী লীগের কাছ থেকে হয়তো তিনি এই 16 বছরে ভিকটিম হতেই পারেন, আমরা অনেকেই হয়েছি। তো সেই কারণে আপনি হয়তো একটু জামাত মনা হইতে পারেন। আমি একজন মোল্লার উদাহরণ দিই যে তারা আমাদের আসলে কোন জায়গায় নিয়ে যায়। আপনি নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনি ইসরায়েল গাজার যে সংঘাত, সেটা দেখে একটা আপনার ধারণা হয়েছে কি হয় পৃথিবীতে। ইরান ইসরায়েল এগুলো দেখে ভেনেজুয়েলা আমেরিকা, মানে বুঝতে পারেন যে কিভাবে কি ফাংশন করে। অর্থাৎ ক্ষমতা, প্রযুক্তি, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি, এগুলো অনেক কিছু আপনার কাছে জবাব রয়েছে। আর ধর্মীয় সংঘাত যে কোনো কারণে ভালো কিছু বয়ে আনে না, তার বড় একটা উদাহরণ কিন্তু এই 7th of October হামাসের হামলা এবং পরবর্তীতে গাজা মাটির সাথে মিশে যাওয়া। আমরা দুঃখিত এই উপত্যকার মানুষের জন্য, কিন্তু আমরা কিছু করতে পারছি না। আপনারা বাংলাদেশে বয়কট করেছিলেন, কোকা-কোলা বাটার শোরুম লুটপাট চুরি করেছিলেন, কিন্তু তাতে লাভের লাভ কী হয়েছে সেই প্রশ্ন আপনারা নিজেকে করেন। ইসলামিক সন্ত্রাসীরা এই 5ই আগস্ট ক্ষমতা দখল করে নেওয়ার পরে কি বলেছিল? দিল্লি না ঢাকা, এত বিদ্বেষ ছড়িয়েছিল। ভারতকে ধন্যবাদ যে তারা আমাদের ওইসব, ওই যে একটু একটা কুকুরের উদাহরণ দিলাম, এই ধরনের মানে কুকুর আমার প্রিয়, কিন্তু আমি বোঝাতে চাইছি খ্যাচখ্যাচে এগুলোকে পাত্তা দিয়ে আমাদের সাথে কোনো সংঘাতে যায় নাই। তারা তাদের মতো করে তাদের ভিসা বন্ধ করেছে, কিছু কিছু জিনিস ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে, তাতে আমাদের বৃহৎ তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু যদি তারা ওই সংঘাতে যাওয়ার চেষ্টা করতো তাহলে আমাদের অবস্থা কী হতো তা আমরা একটু বুঝতে পারি। দেখুন এই ইসলামিক দলগুলো তারা কি ভাবে, কি বলে, আপনি তাদের সাথে একমত কিনা সেটা একটু আমাদেরকে জানাবেন, আমরা একটু বুঝতে চাই। মানে বিপ্লব ভাই, আপনাকে বলছি না, দর্শককে বলছি, তারা একমত কিনা এই বক্তব্যগুলোর সাথে। দাসী কিনা হলে টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই খ্যাপা, কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে দাসী আছে নাই তো, এখানে প্রথা আছে, কিন্তু যুদ্ধ করা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা, আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা, কথা বুঝছো? তো আমি খুব যে 10টা রাখতে পারবো, এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম, তো কয়টা হবে? খুব যে 10টা রাখা যাবে, আর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে, তাদের লাঞ্ছিত জীবন।
আচ্ছা, তারেক হাসান বিপ্লব, আপনি বলেন তো, এই যে একটা বক্তব্য, এই মোল্লারা কিন্তু আওয়ামী লীগের আমলে, এটা আপনি মানবেন কিনা আমি জানি না, তবে এরা হৃষ্টপুষ্ট হয়েছে আওয়ামী লীগের আমলে। তারা ওয়াজ ব্যবসা যেভাবে মাচা ব্যবসা করেছে, অতীতের কোনো সরকারের সময় এই 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 সাহস তারা করেনি। কথা হচ্ছে যে আজকে এখন তারেকের আমলে এসে তারা সেই সারিন্দাই বাজাচ্ছে। এই যে ঘৃণা, অমুসলিমদের কাফের, আল্লাহর দুশ্মন, তাই তাদের মা বোনদেরকে দেখেন গনিমতের মাল বানিয়ে বিক্রি করা, দাসী বানিয়ে বিক্রি করা, এবং মানুষের মর্যাদা দেওয়া যাবে না। আচ্ছা, এই চিন্তা যদি অমুসলিমরা আমাদের সাথে করে, পৃথিবীতে অমুসলিমদের সংখ্যা কত? শিয়া সুন্নি মিলে 200 কোটি, এখন বাকি 600 কোটি অমুসলিম, তারা যদি এই আচরণটা করে, বা বাংলাদেশে এই মোল্লা কথা ধরেন এরা ক্ষমতায় গেল, যেভাবে ইসলামিক আলহামদুলিল্লাহ যারা বলেন, এরা ধরেন ক্ষমতায় গেল, এরা প্রথম টেস্ট ম্যাচ খেলবে মিয়ানমার, ভারতের সাথে, তো তারা কি আমাদেরকে ছেড়ে দেবে? মানে ধর্মীয় এই যে মোল্লা মুন্সি, এরা যে আমাদের জন্য কতটা ক্ষতিকর এবং জামাতে ইসলাম কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু আলোকিত করতেন। দেখেন, স্বাধীনতার পর প্রথম ভুল হয়েছে জামাতকে ক্ষমা করে দেওয়া। এটা বঙ্গবন্ধু তার উদারতার জায়গা থেকে করেছিলেন, সাধারণ ক্ষমা করেছিলেন, মাফ করেছিলেন, যেটা আমার মনে হয় উচিত হয়নি। সেই সময় আমার যেটা মনে হয়, সেই সময় এদের যে শেকড়, এদের যে আইডিওলজি, এটাকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া উচিত ছিল। যদি সেটা তখন করা না, হতো, তবে জামাতকে ক্ষমা করেন নাই বিপ্লব। দেখেন, এত বড় একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে সকলকে আপনি চাইলেই আইনের আওতায় আনতে পারবেন না। একটা উদাহরণ দেয়, এই যে 5ই আগস্ট যারা ঘটিয়েছে, ধরেন কালকে আওয়ামী লীগ ক্ষমতায় গেল, তারা কিন্তু চাইলে সবার বিচার করতে পারবে না। বিচার কাদের হবে? হান্নান মাসুদ্দাদের মতো বা কয়েকটা যারা, কিন্তু এরকম এখানে তো কয়েক লক্ষ মানুষ ছিল, এমনকি আওয়ামী লীগের এমপি মন্ত্রীর ছেলে মেয়েরাও কিন্তু এই আন্দোলনে গেছে। আমি তাদের ছবি জানি, কিন্তু তাদের পরিবারের খোঁজ নিয়ে দেখেছি ছেলেগুলো উচ্ছন্নে গেছিল, মেয়েরা মানে বোঝে নাই, তালে তাল মিলিয়েছে। যদিও লালবদর ট্যাগ খেতে হয় আপনাকে বোধহয় গুপ্তও বলে, আমি জানি না। তো বঙ্গবন্ধুর তখন কিছু করার ছিল না, মানে ওই রকম একটা যুদ্ধ বিধ্বস্ত সাধারণ ক্ষমার মধ্যে এই ধর্ষণকারী হত্যাকারীরা ছিল না। জি, আমি বলতেছি, হ্যাঁ, সীমাবদ্ধতার জায়গা অবশ্যই ছিল, সীমাবদ্ধতা ছিল না সেটা আমি বলি না, কিন্তু মানে এটা আমার মনে হয়েছে যে এদেরকে আসলে ক্ষমা করাটা ঠিক হয়নি। এখন দেখেন, এই জামাতের যে মৌলবাদী আচরণ, তাদের যে ধর্ম নিয়ে তাদের যে অতিরিক্ত বাড়াবাড়ি, এবং এই ইসলাম ধর্মটাকে, আমি ভাই আপনি কিভাবে নেবেন আমি জানি না, আমাকে অনেকে নাস্তিক ট্যাগ দেয় আপনার সাথে লাইভে আসলে, বাট আই ডোন্ট কেয়ার। অনেকে আমাকে ইনবক্সেও বলে যে আপনিও কি নাস্তিকের তালিকায় নাম লিখিয়েছেন কিনা। এখন আমাকে নাস্তিক বললে সেটা আমার কিছু যাবে কিংবা আসবে না। না, এখানে একটা উত্তর দিয়ে, উপমহাদেশে যদি পিনাকির মতো স্বঘোষিত নাস্তিক এবং মুসলমান বিদ্বেষী, নট ইসলাম, মুসলমান বিদ্বেষী লোক জামাতের ফ্রান্স শাখার আমির হইতে পারে, মানে দেখেন তার কথায় জামাত ওঠে, তার কথায় নাচে বসে, তো জামাত ইসলাম তারা তাদের পীরকে একটু দেখেন, খেয়াল করে, আওয়ামী লীগ ধরাটা খায় কোথায়? এরা না ঘাড়কা না ঘাটকা, না মুসলমান না বাংলাদেশ প্রেমী হইলেই পরে এই অধপতন আসে। তারা উস্তাদ বানিল কারে? ইউনুস কি নাস্তিক না? আচ্ছা, ফারুকির ব্যাপারে এই 5ই আগস্টের পরও এই তথাকথিত জুলাই যোদ্ধারা যে পরিমাণে গালাগালি করেছে, স্বয়ং পিনাকি ভট্টাচার্য এই ক্যাম্পেইনের ওস্তাদ ছিল, ফারুকি কত খারাপ, সেই ফারুকিকে কিন্তু তারা মিনিস্টার বানাইলো, কিন্তু ফারুকি নাস্তিক, আসিফ নজরুল নাস্তিক, পিনাকি ভট্টাচার্য প্রকাশ্য নাস্তিক, গুপ্ত না। তাসনিম খলিল এটার একজন মহানায়ক, এই 5ই আগস্টের ঘটনার তাত্ত্বিক যদি আপনি দেখেন, এটা হচ্ছে যে তাসনিম খলিল। আপনি তার পাত্তা দেন আর না দেন, আপনি যদি পাত্তা না দেন, সলিমুল্লাহ খান নাস্তিক, ফরাদ মজার নাস্তিক, তাদেরকে মাথার মুকুট বানাইতে পারছে জামায়াত। তো আমি না এখানে কি আপনারা নিয়ে এসে নাস্তিকতার কোনো প্রমোট করি, বা আপনাকে কেন আমার পছন্দ হয়? আপনি তরুণ ছাত্রনেতা হিসেবে আপনি বোল্ড কথা বলেন, যারা কথা এরকম যদি হাজারো কথা বলতো আমরা তাদেরকে ডাকতাম। আর একটা মজার ঘটনা বলি, যেসব আওয়ামী লীগাররা আমার ধর্মীয় পরিচয়ের কারণে আলাদা করেন, তাদেরকে একটু বলি, ভাই আমার এখনও ইউটিউবে যাবেন, যতগুলো একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ভিডিও মেকার কি চায় যে তার ভিডিওগুলো বেশি মানুষের কাছে যাক, তার কাছে স্বীকৃতি ওই যে ইউটিউব থেকে দেয় যে ওই প্লে বাটন, এবং তার কোন কোন ভিডিও কত মিলিয়ন ভিউ হয়েছে। আমার চ্যানেলটা তো অনেক পুরনো, যে দেখেন যে টপ রেটেড ভিডিওগুলো কোনগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে, প্রত্যেকটা পাবেন ধর্মকেন্দ্রিক। আমি মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, আওয়ামী লীগের দুরবস্থা দেখে ডিফেন্ড করে আমার লাভ কি? কোনো আওয়ামী লীগের আমাকে পয়সা দিয়েছে? দেখান একটা লোককে দেখান পৃথিবীর যে আমাকে $100 দিয়েছে যে ভাই তুমি আওয়ামী লীগের দালালি করো, আমি এই কান ধরে অনলাইন থেকে চলে যাব। আমার যেখানে ধর্মকেন্দ্রিক সমালোচনার ভিডিও আমার বেশি মানুষের কাছে পৌঁছায় বা মানুষ এটা পছন্দ করে, আমি সেই জায়গাটাকে বলি দিছি, কোরবানি দিছি, বিসর্জন দিয়া আমি ধর্মের ব্যাপারে কথা বলি না। শুধুমাত্র এই কথাটা বলতে হয়, তারেক ভাই একটু বুঝছেন বিপ্লব ভাই,
আমি একদিন রিয়েলাইজ করলাম যে আওয়ামী লীগ এমনিতেই বিপদে, তাদের বিপদে কথা বলার মতো আওয়ামী লীগের মধ্যে লোক নাই। জামাতের ওরকম মুখপাত্র ছিল না, তারা পিনাকিকে তাদের মুখপাত্র বসিয়েছে। বুঝলেন জিনিসটা? আওয়ামী লীগের ওইরকম কোনো লোক নাই, কথা বলে অনলাইনে তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখবে এরকম নাই। হাজারো রিকোয়েস্ট আসে ইনবক্সে, মেসেজে, হোয়াটসঅ্যাপে। আমি এমনও বলতে পারবো আওয়ামী লীগের এমপি পর্যায়ের লোকজনও আমাদেরকে ধন্যবাদ দেন, তখন ভালো লাগে যে আচ্ছা আপনি আমাদের এই বিপদে যে এই উপকারটা করছেন। এটা কিন্তু কেউ বলতে পারবে না কেউ আমার কোনো বেনিফিট দিছে। এখন এই যে নেতাকর্মী মাঠ পর্যায়ে, তারা এমনিতেই আওয়ামী লীগ করার কারণে তাদের বলা হয় ফ্যাসিস্ট। দেখেন কিন্তু ওই তুই ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট যে একজন দলের প্রধান ছাড়া হইতে পারে না, এই জিনিসটা কিন্তু জামাত শিবির জানে না, তাদের ক্যাম্পেইন যারা করে তারাও জানে না, তাদের জানার দরকারও নেই। বলে ফেলে ফ্যাসিস্ট। এখন একজন এলাকার চায়ের দোকানদার, সে বঙ্গবন্ধুকে ভালোবাসে, সে ফ্যাসিস্ট হইল কেমনে? সে তো কোনো শাসক না। আর শেখ হাসিনা ফ্যাসিস্ট হইলেন কেমনে? তার কোন লক্ষণ, কোন ইয়ে দিয়ে ফ্যাসিজমের প্রতিষ্ঠা হয়? বা তার চেয়ে ভয়ঙ্কর বাংলাদেশে আর কে ছিল না? ইউনুস তো শেখ হাসিনা শাসন আমলের চেয়ে 1000 গুণ খারাপ ছিল। ইউনুসকে ফ্যাসিস্ট বলে ওরা? বলে না। তারেক রহমান কি করতেছে? ফ্যাসিজমের মানে যদি ওই সংজ্ঞাগুলো দেখেন, কোনটা সে লঙ্ঘন লালন করছে না। তো এই কথাগুলো যখন তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলে, তাদের উত্তর দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। শেখ হাসিনাকে যখন গালাগালি করে উত্তর দেওয়ার মতো জায়গা থাকে না। আমি চিন্তা করলাম, যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এটা আমারও সম্পদ, আমার গর্বের জায়গা। তো আমি সেই বিষয়গুলোকে প্রতিবাদ করা উচিত। যেভাবে আমি অতীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা বাংলাদেশের যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের আমি অধিকার নিয়ে কথা বলে এসেছি, এমনকি সমকামীদের অধিকার নিয়ে কথা বলে এসেছি। এবার আপনি আমাকে বলেন বিপ্লব ভাই, আওয়ামী লীগের অধিকার নিয়ে আমি একটা ভিডিও বানাইলাম, তারা এটা ধরেন একজন কর্মী শেয়ার করলো। আপনি ধরেন বিপ্লব, আপনি বাংলাদেশের ঝিনাইদহে থেকে আপনি এই ভিডিওটা আপনার ভালো লাগছে, আদর্শের সাথে মিলছে, আপনি শেয়ার করছেন। আপনি যে মাইর খাবেন দুইটা কারণে, এটা আপনি জানেন। এক হচ্ছে আওয়ামী লীগ করার কারণে, আর এক হচ্ছে নাস্তিকের ভিডিও শেয়ার করার কারণে। রাইট। আমি যদি ধর্মে আঘাত কন্টিনিউসলি দিই, দেখা গেল গতকালকে একটা দিছি, আজকে একটা আওয়ামী লীগের অধিকার নেই, বা একই ভিডিওতে ধর্মেরও আঘাত আছে, জামাতেরও আঘাত আছে। তো ওই কর্মীটা মাইর খাওয়ার দায়িত্ব আমি কেন নেব? ওই জায়গায় দাঁড়াইয়া আমি বলছি যে আমি আর ধর্মের সমালোচনা করব না, এমনকি ভবিষ্যতেও করব না। যেন মানুষ ওই গাদ্দার না বলে, কিরে তুই তো একসময় বলছিলি, এখন আবার সুযোগ, এখন আবার। এই যে নিজের আদর্শকে কোরবানি দেওয়া, এটা এই জন্য আমার আওয়ামী লীগ দিছে কি? তো আপনারা যারা ট্যাগ দেয় আমার সাথে লাইভ করার জন্য, তাদেরকে বলবেন ভাই তোমরা একটা প্ল্যাটফর্ম বানাও, ছোটোখাটো বানাও, যেন মানুষের কাছে পৌঁছায়। আমি জীবনে কোনো নাস্তিকের ধারে কাছে যাব না। ওই কথাটা তাদের বলে দিলে মনে হয় সুবিধা হয়। নিজের এই যে মিষ্টি সুভাষকে যেভাবে গুপ্ত ট্যাগ দিছে, নিজের বলার হ্যাডাম নাই, অন্য কেউ বললে তার আইসা ট্যাগ দেওয়া। দেখেন, যারা এই ধরনের কথা বলে সমালোচনা করে, ওরা মূলত ওই খামেনি লীগ, যাদেরকে আমি এখন নতুন নাম দিয়েছি খামেনি লীগ। সুতরাং আমি ওদের কথায় এগুলা রাখি না। আর আওয়ামী লীগের মোটামুটি নীতি নির্ধারণী পর্যায়ের যারা প্রগতিশীল, মুক্ত মনা, মুক্ত চিন্তক, যারা ধর্মনিরপেক্ষ, তাদের সাথে আমার অনেকের সাথে কথা হয়। সবাই আপনার কাজ পছন্দ করে, ভালোবাসে আপনাকে। এখন অনেকে হয়তো বা তাদের সীমাবদ্ধতার জায়গা থেকে আপনার সাথে যোগাযোগ করে না, কিংবা করতে ইচ্ছুক না, কারণ প্রত্যেকের মধ্যে তো একটা শঙ্কার জায়গা আছে। বুঝতে তো পারতেছেন আসলে ধর্মীয় অনুভূতি বাংলাদেশে এমন ভাবে প্রথিত হয়েছে, এটা চাইলেও অনেকে বের হতে পারে না। ধর্মনিরপেক্ষ অনেকে, বাট ধর্মীয় অনুভূতির জায়গা ঠিকঠাক রাখার জন্য অনেক সময় তারা চাইলেও, মানে যারা স্বীকৃত কিংবা যাদেরকে স্বীকৃত নাস্তিক বলা হয় সমাজে, তাদের সাথে যোগাযোগটা ভাবে রাখতে চায় না। সেই জায়গা থেকে অনেকে হয়তো বা যোগাযোগ করে না। আর আমাকে কে কি ট্যাগ দেয় ভাই, আমি ওগুলা নিয়ে কেয়ার করি না, কারণ আমি কারো কাছ থেকে ফান্ডিং নেই না। সুতরাং আমি যেভাবে কথা বলি আমার জায়গা থেকে, আমার সম্পূর্ণ অর্থায়ন, আমার সবকিছু, এটা আপনি নিশ্চয়ই জানেন, আমি আপনাকে বলেছি। সুতরাং কে কি ট্যাগ দিল, আই ডোন্ট কেয়ার, এগুলো আমার মাথার মধ্যে কখনো আসে না। হ্যাঁ। আর জামাতের যে ব্যাপারটা আপনি বললেন, জামাত দেখেন, আজ জামাত যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, জামাত যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু জামাত স্বপ্নেও ভেবেছিল কিনা আমি জানি না। স্বাধীনতার পর এত ক্ষমতা, এত ঐশ্বর্য, এত দাম্ভিকতা জামাত কখনো দেখাতে পারেনি। জোটটুক করেছে জামাত, জোটটুক হয়েছে, সম্পূর্ণ হয়েছে আপনার আওয়ামী লীগের হাত ধরে। দেখেন, অর্থনৈতিক ভাবে আপনি যদি সমৃদ্ধশালী না হন, আপনি যদি অর্থনৈতিক ভাবে সক্ষম না হন, আপনি কিন্তু চাইলে একটা কিছু করতে পারবেন না, আপনি কিন্তু চাইলে কোনো স্টেপ নিতে পারবেন না। তো জামাতকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করেছে কে? হাসান মাহমুদের মতো নেতারা, কামালের মতো নেতারা, এরা তো অস্বীকার করতে পারবে না। তো আজ জামাতের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী সম্পূর্ণরূপে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। এবং বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশ আওয়ামী লীগ। যতই মেটিকুলাস বলা হোক, যতই পরিকল্পিত বলা হোক, যতই প্রি প্ল্যান বলা হোক, সবকিছু আমি মেনে নিলাম, কিন্তু আওয়ামী লীগের সামষ্টিক ব্যর্থতার কারণে আজ আমাদের দেশের পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এইটা আওয়ামী লীগের নেতাদেরকে উপলব্ধি করতে হবে, এবং যত দ্রুত উপলব্ধি করবে, তত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যেমন ভালো, আমাদের দেশের জন্য ঠিক একইভাবে ভালো। এটা বুঝতে হবে। যতদিন বুঝতে না পারবে, ততদিন তারা নিজেরাও ফিরতে পারবে না, এবং দেশ
এরকম একটা ফেসিজমের হাত থেকে রক্ষা পাবে না, দেশের মানুষ রক্ষা পাবে না। দেশে কি গণতন্ত্র আছে ভাই? আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনার দর্শককে প্রশ্ন করলাম, দেশে কি গণতন্ত্র আদৌ আছে? আপনি আজ একটা ঘটনা দেখলাম, আপনি দেখেছেন কিনা আমি জানি না, কিশোরগঞ্জের জেলা ছাত্রলীগের একটা ছেলে সহসম্পাদক মোল্লা, আমি এই ভিডিওটা রেখেছিলাম, কিন্তু ওই ভিডিওটা আমার কাছে ওপেন হচ্ছিল না, মানে তাকে পেটাচ্ছে, আমি শরীরের দেখেছি তাকে চামড়া খুব টেনে পেটাচ্ছে, ছিঁড়ে ফেলছে। তাকে কয়েক দফায় পিটিয়েছে, এরপর তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। ভাই এইরকম নির্মমতা তো আমরা কখনো দেখি না। এটা কি ডেমোক্রেসির বৈশিষ্ট্য হতে পারে? সে শুধুমাত্র তার অপরাধ, সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। সে কিন্তু বিশাল পদধারী কোনো নেতা না, সে কিন্তু গত 15 বছরে রুটি হালুয়া খায়নি ভাই। এটা কি ডেমোক্রেসির লক্ষণ? তারেক রহমান কি এটাই নতুন বাংলাদেশ? এটা কি তার সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষণ? এই যে কাজগুলো হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগের ব্যর্থতার কারণে হচ্ছে, এবং এখনো যে আওয়ামী লীগ ফিরতে পারছে না, এইটাও সম্পূর্ণরূপে আওয়ামী লীগের আভ্যন্তরীণ ব্যর্থতা এবং নেতাদের যে অন্তঃকলহ, আন্তঃকুন্দল, এগুলা কিন্তু এখনো চলমান আছে। আপনি জানেন কিনা আমি জানি না, এখন পর্যন্ত দলাদলি গ্রুপিং চলমান, যেটা থেকে আওয়ামী লীগ বের হতে পারেনি। তো আমি কিভাবে প্রত্যাশা করব যে জামাতকে তারা প্রতিরোধ করবে, মোকাবেলা করবে? এটা তো আদৌ সম্ভব না। জি, ধন্যবাদ জি, ভাই। আমি দর্শকদের বলবো যে এই যে ঘটনাটি তারেক হাসান বিপ্লব উল্লেখ করলেন, সেটার ভিডিও ফুটেজ আপনাদের সামনে থাকতে আমাকে একটু দেবেন। আমি একটা ক্লিপ রেখেছিলাম, সেই ক্লিপটি রিমুভ হয়ে গেছে, বোধহয় ভায়োলেন্স এই কারণে, বাট আমি দেখাতে চাই, যা হবে হবে। কয়েকটা কমেন্ট পড়ি। তারেক হাসান বিপ্লব, আপনার কাছে একটা প্রশ্ন করব যে কোটা আন্দোলনের সময় বা আপনি ইনবক্সে চেক করেন ভাই, আপনি ইনবক্সে চেক করেন, আমি পাঠিয়েছি আপনাকে ভিডিওটা। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে দেখি, কোটা না মেধার সময় একটা কথা আমরা বলতে শুনতাম এই জামাতি রাজাকারদের, যে তারা মেধাবী, এবং আমরা দেখলাম সাদেক কায়েম থেকে শুরু করে অন্যান্য যারা প্রধান সারির সমন্বয়ক এই জামাতি মেধাবী, তারা ইংরেজি তো দূরের থাক, বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না, এমনকি তাদের যে ভাষা উর্দু, সেই উর্দু দিয়ে কথা বলতে পারে না। মানে কোনো আবার আমরা ছাত্রলীগের, আচ্ছা এখন সর্বশেষ পদে একজন হচ্ছে সাদ্দাম, আর একজন সাধারণ সম্পাদক সাদ্দাম, আর সভাপতি ইনান তো? সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইনান। আচ্ছা, সাধারণ সম্পাদক ইনান। তো ইনানের সাথে একটা শোতে আমি ছিলাম, সুলতান রহমানের। তার কথা বাংলা, মানে আঞ্চলিকতা আছে, তিনি বরিশালের, খুবই সুন্দর বাংলা এবং ইংরেজি এতটা সুন্দর। এরা পড়াশোনা করে না, কিন্তু যে কোনো এই জামাতি যেগুলো ছাত্রনেতা দেখলাম, তাদের চেয়ে আওয়ামী লীগের ছেলেপেলেরা অনেক বেশি স্মার্ট। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, তাদেরকে আমরা জানতাম তারা পড়াশোনা করে নাই, শুধু চাঁদাবাজি করছে, হেলমেট পরে মানুষকে পিটাইছে। এই যে দুর্নাম তৈরি হয়েছে, এই জিনিসগুলো দেখার অভিভাবক কারা ছিল? ছাত্রলীগের অভিভাবক তখন দেখতাম ওবায়দুল কাদেরকে। ওবায়দুল কাদের তো শুধু নারীকে, মানে আমি আর ওদিকে না যাই, তার ব্যক্তিগত বিষয় কি আর বলি। এগুলোর বিপর্যয় তো ডক্টর মুরাদের ক্ষেত্রে আমরা দেখেছি, যে যদি কেউ লাগাম টানা না হয়। আমি কলকাতায় আমার দেশের এমপিকে দেখেছি এক বিশেষ গাড়িতে দুই পাশে মানে রমণী এবং শর্ট ড্রেসের, এবং এটা ওবায়দুল কাদের দেখে আমার খুবই কষ্ট লেগেছিল, যে এবং আমাকে যে ভারতীয় দেখাচ্ছিলেন, ঘটনাক্রমে পার্ক স্ট্রিট ছিলাম, এবং যেই তোমার দেশের এমপি, মানে সে সুগার ডেডি হিসেবে আমাকে দেখাচ্ছিল, আমার খুব খারাপ লেগেছিল। এগুলো ছিল তাদের রেপুটেশন। এবং এই যে ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা এখন সারা বাংলাদেশে মার খাচ্ছে, এদের রক্তের দায় কিন্তু এই নেতাদের রয়েছে। তো আমি আপনাদের এই ছাত্রলীগের শিক্ষা এবং তার স্মার্টনেস নিয়ে একটু বলার আপনার কাছ থেকে চাইব। তার আগে দুটো কমেন্ট পড়ে নেই। এখানে লিখেছেন একজন দর্শক যে আসাদ নূর কি বেনিফিট চাচ্ছেন না। আমি কোনোদিন কোনো বেনিফিট কারো কাছ থেকে নেই, কোনোদিন নেবো না, চাওয়ার তো প্রশ্নই আসে না কোনোদিন। মানে আওয়ামী লীগের পক্ষে বলে আমার লাভ কি ইন ফিউচার? আওয়ামী লীগের হয়ে রাজনীতি করা, জীবনে কোনোদিন চেয়ারম্যান ইলেকশনই করবো না, মেম্বার বা আর কি আছে তো, আর অন্য তো পদ দূরের কথা। এটা তো এই অনলাইনে কোনো কিছু মোছা যায় না, আজকে যেটা বলছি এটা কিন্তু রেকর্ডেড। সুতরাং ওই চিন্তা করে কোনো ইয়ে নাই। এবং আওয়ামী লীগ হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে দুঃখী একটা দল, যাদের দেওয়ার কিছু নাই। তো মরা আধা মরার সাপোর্ট কে করে, যার কিছু পাওয়ার নাই। এবং আর একটা মজার বিষয়, এখানে আরেকজন লিখেছেন, নাস্তিক আসাদ নূর আওয়ামী লীগের কাছে সুবিধা চায় ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, এজন্য আওয়ামী লীগ নাস্তিকের দল। আরে ভাই, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নাস্তিকরা নির্যাতিত হয়েছে। আমার পাসপোর্ট হারাইছি, বাবা মার পরিবারের 7 সদস্য ধরে নিয়ে থানায় 48 ঘন্টা আটকায় রাখছে। কিসের আওয়ামী লীগ নাস্তিকের দল? মানে এইটা একটা ফাইজলামি। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মোল্লাদের তোষণ করেছে এবং সেকুলারদের লাথি মেরেছে। তো আওয়ামী লীগ আরেকটা কি, আওয়ামী লীগের সুবিধা চাই, আমি আওয়ামী লীগের কাছে সুবিধা চাবো কেন? আর আওয়ামী লীগ সুবিধা আমার দেওয়ার কে? আমি একজন স্বাবলম্বী মানুষ, আমি কর্মক্ষম একজন মানুষ, এবং আওয়ামী লীগ আমাকে সুবিধা দেওয়ার মতো ওই পরিবেশ আমার নাই। তাছাড়া আওয়ামী লীগ সুবিধা যদি দেওয়ার হয়, তাদের নেতাকর্মীদের দেবে, যারা বিপদে হাজার হাজার নেতাকর্মী খাইতে পারে না, আমারে সুবিধা দেবে আওয়ামী লীগ কোথা থেকে? মানে একটা কমেন্ট, এই ইসলামিক সন্ত্রাসীরা তককে থাকে, পাইলেই একটা জায়গায় এসে ঢুইকা ইয়ে করে। তো আমি জানতে চাই
আওয়ামী লীগের মধ্যে এত স্মার্ট ছেলেপেলে থাকা সত্ত্বেও কেন অনলাইনে শূন্যতা? দেখেন, আমি কিন্তু কয়েকবার বলেছি, আওয়ামী লীগের যারা কথা বলবেন তাদেরকে কারিগরি যে ট্রেনিংটা, মানে কী কী ইকুইপমেন্ট লাগবে, কীভাবে লাইট সেট আপ করতে হবে, কীভাবে শব্দ ভালো করতে হবে, এই বিষয়ে আমার যতটুকু আছে, আমি চাই তারা কথা বলুক, আমি তাদের সাহায্য করব ফ্রি অফ কস্ট, 1 টাকা নেবো না, কোনোদিন বলবো না যে 5 বছর পরে যদি ক্ষমতায় যায় যে এই ভাই আপনারা তো আমি ওই দিন ওই সাহায্যটা করছিলাম, আমারে ওই এলাকার গরুটার দখল করে দেন, ওই গরুটা চুরি করে দেন, বা ছাগলটা আমার লাগবে, এই জিনিস, বা এমনকি কোনোদিন দেশে আসার জন্য বলবো না যে ভাই আমি দেশে আসতে চাই, আমার একটু সাহায্য করেন, কোনো বিনিময় ছাড়া। কারণ মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ তাদের এরকম মায়ের খাবে, করবে, এইটা তো হইতে দেওয়া যায় না। ফ্রি অফ কস্ট এই, মানে আমি আর সাহায্য নেওয়া তো দূরের কথা, সাহায্য দেওয়ার চেষ্টা করতেছি অনেক দিন ধরে, এবং ব্যক্তিগতভাবে আমার সাথে যাদের আওয়ামী লীগের এখন অ্যাক্টিভিজম করেন, যোগাযোগ আছে, তারা এটা অস্বীকার করতে পারবেন অনেকে হয়তো, বাট আমার সাথে যাদের যোগাযোগ আছে তাদের আমি সবসময় বুস্ট করার চেষ্টা করি বিভিন্নভাবে, আমার যতটুকু ধারণা আছে বুদ্ধি পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে এটা এইভাবে করেন, ওইভাবে না। আমার কিন্তু ওই যে নাহিন, আমি নামটা ভুলে গেছি, আবার একটু বলবেন তার নামটা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান, শেখ ওয়ালি আসিফ ইনান। ইনানের শো দেখে আমার কষ্ট হয় যে তার একটা ভালো মোবাইল ফোনও নাই, ওয়েব ক্যামে তাকে দেখা যায় না, অন্ধকার, কোনো লাইট নাই। ছাত্রলীগের একজন নেতা যদি এরকম, মানে ইউনুসের পিআর টিম তো খেয়াল করেছেন, ভেতরটা ফাঁকা, কিচ্ছু নাই, কিন্তু বাইরটা চকচকে। আরে আপনাদের ইনানের কথা তো দারুণ কথা বলে, সে পলিটিক্যালি অনেক সাউন্ড, কিন্তু তাকে দেখা যায় না। এখন জেনজি বা এই জেনারেশনগুলো বুঝতে হবে, তারা যখন দেখবে তাদের নেতা অন্ধকারে, ভাববে যে গর্তে আছে লুকাইয়া। এই মনস্তত্ব আপনাকে বদলাইতে হবে, এই জন্য আপনাকে আধুনিক হইতে হবে, সময়ের সাথে সাথে হাঁটতে হবে। আওয়ামী লীগ লাস্ট যে জেনারেশন জেনজি, এদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো, এমনকি মিলেনিয়াল 90s যারা, তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো। ওবায়দুল কাদেরের মতো অপদার্থ সাধারণ সম্পাদক যে কথাগুলো বলতো, এগুলো নিয়ে মানুষ যোগ করতো, তার এখনও ফেসবুকে যান, 100টা ছবি ফুল হাতে নিয়ে, এগুলো দেখলে তো এই জেনারেশন কানেক্ট করবে না। এই শূন্যতার জায়গাগুলো একটু যদি আপনি আমাদেরকে বা আপনার নেতাকর্মীদেরকে বলেন যে তাদের শিক্ষা বিদ্যা এগুলো মানুষের কাছে তুলে ধরুক। ধন্যবাদ ভাই, একটা গুরুত্বপূর্ণ টপিক এটা। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, এখানে প্রত্যেকটা পর্যায়ের মানুষ আছে, এখানে কৃষক থেকে শুরু করে একদম উচ্চবিত্ত পর্যায়ের যারা আমলাতন্ত্রের বিশাল বিশাল কর্মকর্তা, এরা আওয়ামী লীগ করার সুযোগ সুবিধা পায়, কারণ এটা ওপেন, প্রত্যেকটা মানুষ এখানে সম্পৃক্ত হতে পারে। এখন আওয়ামী লীগের মধ্যে যে ব্যাপারগুলো অনুপস্থিত ছিল, দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে আসলে ডালপালা আগাছা বেড়ে যায়, এটা আপনিও জানেন আমিও জানি। সুতরাং এখান থেকে আওয়ামী লীগের মধ্যেও সেগুলা গজিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের যেই ব্যাপারগুলো নিয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল। দেখেন, একটা প্রজন্মকে কানেক্ট করতে হইলে সেই প্রজন্মের মনের ভাষাটাকে আপনাকে বুঝতে হবে। এখন জেনজি, আপনি যেটা বললেন 90-এর একটা বিশাল প্রজন্ম আওয়ামী লীগ থেকে বিচ্যুত হয়ে গেছে, এরা কেন বিচ্যুত হয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃতি করেনি, কিন্তু এখানে একটা সীমাবদ্ধতার জায়গা আছে। বাংলাদেশ আওয়ামী লীগ কিছু কিছু ইতিহাস আমাদেরকে জানাতে চেষ্টা করেনি, জানানোর প্রয়োজন মনে করেনি, যেই কারণে কিন্তু একটা বিশাল প্রজন্ম, আপনি যদি বলেন 90s-এর যে প্রজন্মের কথা বললেন, তারা কিন্তু আওয়ামী লীগ থেকে দূরে সরে গেছে। কারণ আওয়ামী লীগে কিছু কিছু মানুষকে পূজা করা হয়েছে, কিন্তু সেই মানুষগুলার জন্ম কিংবা সেই মানুষগুলার উৎপত্তি কিংবা সেই মানুষগুলার আশেপাশে যারা ছায়া হয়েছিল তাদেরকে সামনে আনার চেষ্টা করেনি, সেই ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়নি। এখন বঙ্গবন্ধুকে নিয়ে যে বিকৃত ইতিহাসগুলা জামাত বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, এইটা নিয়ে কাউন্টার দেওয়ার মতো ওই রকম কোনো ব্যক্তি কিংবা ওইরকম কোনো কন্টেন্ট কিংবা ওইরকম কোনো লেখা আমাদের নাই। কেন নাই? কারণ আমরা সেটা গুরুত্ব দিয়ে কখনো দেখিনি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বড় একটা পরাজয় বরণ করলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের চরম ব্যর্থতার কারণে আমাদের এই পরাজয় হয়েছে। আমরা গুজব প্রতিরোধে সক্ষম ছিলাম না, আমরা গুজবের কাছে হেরে গেছি। কিন্তু 5 আগস্টের পর এইরকম একটা নির্মম বাস্তবতার পরেও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে কোনো প্রকার উপলব্ধি আসেনি। এইটা নিয়ে আমি বিভিন্ন ফোরামে বারবার বলার চেষ্টা করেছি যে অন্তত পক্ষে যারা কথা বলতে চায় তাদেরকে সহায়তা করেন, যদি সহায়তা করতে না পারেন কাউকে না কাউকে দিয়ে সহায়তা করার ব্যবস্থা করেন। একটা স্মার্টফোন, একটা দামি মোটামুটি লেভেলের মাইক্রোফোন কিনতে কিন্তু আহামরি একটা বাজেট লাগে না। এখানে আপনি যেটা বললেন শেখ ওয়ালি আসিফ ইনান অন্ধকারের মধ্যে থাকেন, আমি ইনান ভাইকে বলবো আপনি দয়া করে অন্তত পক্ষে এই সিচুয়েশনে এসে এই আমাদের যে তরুণ প্রজন্ম এদের সাথে কানেক্ট হইতে গেলে আপনাকে আপডেট হইতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে প্রয়োজনীয়তা অনুযায়ী আপনাকে পরিবর্তন হইতে হবে। এখন এই প্রজন্ম 8K রেজুলেশনের ভিডিও দেখা অভ্যস্ত ভাই আসাদ ভাই। এখন আপনি যদি আমাকে 360 রেজুলেশন, 380 রেজুলেশন কিংবা 1080 রেজুলেশনের ভিডিও আপনি দেখান, স্বাভাবিকভাবে দেখবে না। আপনি দেখেন আওয়ামী লীগের পেজের মধ্যে যেই সঞ্চালনাগুলো করা হয় প্রোগ্রাম, সেখানে লাইভে ভিউয়ার থাকে 90 জন, 80 জন, 120 জন।
আওয়ামী লীগের মতো একটা সংগঠন, যে সংগঠনের সব থেকে বেশি ফলোয়ার ফেসবুকে, সেই সংগঠনের পেজ থেকে যখন একটা লাইভ টেলিকাস্ট হবে, একটা ব্রডকাস্ট হবে, সেখানে লক্ষ লক্ষ ভিউয়ার থাকবে, লাইভ ভিউয়ার। এই পরিস্থিতি আমরা কেন সৃষ্টি করতে পারলাম না? কারণ আমাদের ওই ইচ্ছাটুকুই নাই, আমাদের ইচ্ছা শক্তিটুকুই নাই। এখন আপনি বলতে পারেন যে এই নিয়ন্ত্রণ কারা করতেছে? এই নিয়ন্ত্রণ কারা করতেছে? সুলতান রহমান আপার ইয়াতে আমি নিশ্চয়ই বলেছিলাম আপনাকে, আপনি নিশ্চয়ই এটা খুব ভালোভাবে জানেন। এখন যারা নিয়ন্ত্রক, তাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তারা যদি বোঝার চেষ্টা না করে, তবে তৃণমূল সারাদিন যদি চিল্লাপাল্লা করে, সেটা তো আসলে লাভ হবে না। এই যে এত বড় একটা পরাজয়, এই পরাজয় আচ্ছা, আওয়ামী লীগের পেজটা যে ববির দখলে বা সোশ্যাল মিডিয়া, ববি বাংলাদেশের রাজনীতি নিয়ে কতটুকু ধারণা রাখেন আমি জানি না। মানে এটা কি একটা দখলে রেখে দেওয়া, মানে দখলে নামে নিশ্চয়ই তারা শেখ হাসিনার চেয়ে নিশ্চয়ই আমি বড় আওয়ামী লীগের না, আমার মাথা ব্যথা ওই জায়গায় না, আমার খুব প্রিসাইজ জায়গায়। নিজম মজুমদারকে দেখেন না, মাইক্রোফোন ইউজ করা থেকে শুরু করে ক্যামেরা, লাইটস, অনেক স্মার্ট। যেটার প্রশংসা সেটা করতে হবে। আপনি নামছেন যুদ্ধ করতে, এখন এই যে 7.62 দেখলাম তো, এই যে ওরা নামছে স্নাইপার নিয়ে, আপনি একটা তরবারি নিয়ে বলতেছেন হুই হুই করতেছেন, আপনার তো একটা গুলি মার আপনি শেষ। সোশ্যাল মিডিয়ায় পিনাকি ভট্টাচার্যকে গত প্রায় 5 বছর ধরে জামাতি অর্থায়ন এবং জামাতের এডিটর রিসার্চ টিম পিনাকিকে সাহায্য করতো। অনেকে দেখেন না, পিনাকি এই করে কারণ হচ্ছে ও টেলিপ্রম্পটার দেখে দেখে পড়ে, ওই পড়তে যেয়ে তাল রাখতে যেয়ে এরকম করে হাত পা নাড়াচাড়া করে যেন আপনাকে ডিস্ট্র্যাক্ট করতেন। তো এই রিডিং এইভাবে পড়লে তো আপনি মানে এটা তার একটা স্টাইল। সে প্রমিত বাংলায় কথা না বলে আঞ্চলিক ভাষায়, তার কুষ্টিয়ার ভাষায় কথা বলে যেন আপনি কানেক্ট করতে পারেন। সে ভয়ঙ্কর রকমের মানে ইসলাম বিদ্বেষী এবং মুসলিম বিদ্বেষী। ইসলাম একটা ধর্ম, ইসলাম কেউ বিদ্বেষ হইলে কেউ মরে যায় না, কিন্তু সে মুসলিমদের 2 পয়সা পছন্দ করে না, কারণ তার মধ্যে তার বাবা শ্যামল ভট্টাচার্য অনেক ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু তার মধ্যে ওই যে ভট্টাচার্য, ওই যে ব্রাহ্মণ বর্ণ ব্রাহ্মণদের সেই যে ঘৃণা, নিম্নজাতের সেই ঘৃণা রয়েছে। এবং সে আজকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে শুধুমাত্র আপনাদের বেকুব বানানোর জন্য। আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে যতটা না, একজন দাদা আলহামদুলিল্লাহ বলেছে, আবু তালেব দাদা আপনাকে ছাড়া জান্নাতে কি করে যাব। এই যে আপনার ব্যথা মনের মধ্যে, যখন বিদেশিরা আমার সোনার বাংলা মিঠুময় ভালোবাসি বলে গান গায়, মানে আমি তাদের বিকৃত করছি না, সাদা চামড়ার একজন যখন আমার বাংলায় গান গায় আমি খুব খুশি হই, আরে কি সুন্দর গান গায়। ওই যে একটা লোক আছে যে ইউটিউবে যখন স্বামী স্ত্রী কন্টেন্ট বানাইলে সেটাকে বউ ব্যবসায়ী বলে, তো নাটালিয়া আর একজন হাবিব আছে, দেখবেন ওই ধুরন্ধরটা আগে ছিল আওয়ামী লীগের, তার ইয়ে হচ্ছে তার ওয়াইফ একজন জার্মান বা বোধহয় রাশিয়ান। এটাই হচ্ছে যে তার কন্টেন্ট মানুষ বাংলাদেশে দেখে, বেলারুশ। তো তার কন্টেন্ট বাংলাদেশের মানুষ দেখে কারণ তার বউ একজন ভিন্ন ভাষী হয়ে বাংলায় বলে। এই যে একটা জায়গা, দাদা ওই যে পিনাকি এই জায়গাগুলো দখল করেছে, আওয়ামী লীগের জায়গাগুলো শূন্য। নিচুম মজুমদার ছাড়া আর কোনো ব্যক্তি নাই যে কিনা এই জিনিসগুলো তুলে ধরবে। এখন অনেকে কমেন্ট করেছেন, আমি একটু তারেক আপনার এই বক্তব্যে যাওয়ার একটু কমেন্টটা পড়ে নিই। কমেন্টটা হচ্ছে, আসাদ ভাই, আমি কন্টেন্ট করতে ট্রেনিং করতে চাই, আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি জানাবেন প্লিজ। আমার সাথে যোগাযোগের মাধ্যমটা বলে দেই। এই যে এই অধ্যায়টাতে এত সময় ব্যয় করার কারণটা হচ্ছে, আমি চাই আওয়ামী লীগের মধ্যে থেকে অনেক নতুন মুখ উঠে আসুক। আমার সাথে যোগাযোগের খুব সহজ একটা মাধ্যম আছে, এটা হচ্ছে আমার এই বিদ্যার দাম আছে। তো এখন আমি ক্রস চেক কার কাছ থেকে করবো? আমি বরং তারেক ভাইকে জিজ্ঞেস করবো, কারণ আমার কিন্তু আসলে আওয়ামী লীগের ছাত্রলীগের তারেক ভাইয়ের চেয়ে আর কেউ পোস্ট পদবী আমার কারোর সাথে যোগাযোগ নেই। আমার নিজ মজুমদারের সাথে যোগাযোগ হচ্ছে, আর কে কোনো এমপি ওইভাবে নাই। হ্যাঁ, অনেকেই অনেক সময় মেসেজ দিয়ে বলছেন থ্যাঙ্কস দিচ্ছেন এতটুকুই, কিন্তু তাদের সাথে ওই যোগাযোগ নাই যে আচ্ছা এই লোকটাকে চেনেন কিনা। তবে আওয়ামী লীগের ভাই ব্রাদারের কাছ থেকে কনফার্ম হয়ে নেব যে আপনি আসলে আওয়ামী লীগ কিনা। তারপরে আপনার বিনা পয়সায় যতটুকু যা লাগে বুদ্ধি পরামর্শ, আপনি তো ভাবেন যে এই ভিডিও বানাইতে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা লাগে, না। আপনার কাছে একটা স্মার্টফোন থাকলে ওই স্মার্টফোনটাকে সর্বোচ্চ কেমনে ব্যবহার করবেন, এই জিনিসটা আমি আপনাকে বলে দিতে পারবো, কারণ এই বিষয় নিয়ে আমি পড়াশোনা করি, আমার একাডেমিক এই বিষয়ে সনদ আছে। আপনার ঘরের ভেতরে যে লাইট আছে, একটা জানালার লাইটকে ব্যবহার করে কিভাবে সুন্দর আউটপুট দেওয়া যায়, সেই জিনিসটা আমি হয়তো আপনাকে টিপস দিতে পারি। আপনি আপনার মতো করে, বা আপনি আপনার পরিচয় গোপন রেখে, আপনি যদি চান আপনার নিরাপত্তার রেখে কীভাবে, ধরেন আপনি লেখালেখি করছেন ছদ্মনামে, সেটা আপনি যদিও এখনও তারেক ওই পথে যায় নাই মনে হচ্ছে, তাও সার্ভিলেন্সে থাকবেন না, কোনো প্রকার আইডেন্টিফিকেশন গোপন কেমনে রাখবেন, এই জিনিসগুলো আমি আপনাকে জানাতে সাহায্য করব। তারেক হাসান বিপ্লব, আমি দুঃখিত, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে আওয়ামী লীগের ছাত্রলীগের এই যে শিক্ষাটাকে সঠিকভাবে কাজে লাগানো, এটা যদি আপনি একটু কন্টিনিউ করতেন। দেখেন, গত 15 বছরে আওয়ামী লীগ কখনো চেষ্টাও করেনি, কখনো তারা ওই রকম কোনো পরিকল্পনা হাতে নেয়নি যে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি জামাতের দিকে তাকান, শিবিরের দিকে তাকান, তাদেরকে যেভাবে ফান্ডিং করা হয়,
যে সেক্টরে শিবিরের যে ছেলেটা অনেক পারদর্শী থাকে কিংবা মেধা তার মধ্যে থাকে, সেটাকে বিকশিত করার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে ফান্ডিং করা হয় ভাই, সেটা আপনি খুব ভালোভাবে জানেন। এখন দেখেন, মেধাবী যে শিক্ষার্থীগুলা, এরা কিন্তু ছাত্র জীবনে জন্মের পর থেকে কিন্তু এরা শিক্ষিত হয়ে বের হয় না। হ্যাঁ, তাদের মধ্যে একটা ওইরকম প্রবণতা দেখা যায়। ধরেন ক্লাস 5-এ একটা ছেলে পাস করেছে, ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে কিংবা স্ট্যান্ড করেছে, হোয়াট এভার, A+ পেয়েছে, এই ছেলেটাকে শিবির টার্গেট করে ওই ছেলেটাকে তার যে শিক্ষা জীবন ক্লাস 5 থেকে ক্লাস 10, ইন্টারমিডিয়েট, এরপর বিশ্ববিদ্যালয় জীবন, পুরো শিক্ষা জীবনটা তাকে ফান্ডিং করে একটা সময় এসে সে যখন সুশিক্ষায় শিক্ষিত হয়, উদাহরণ আবরার ফায়াজ, উদাহরণ আপনার আরো অনেককে আমি দিতে পারবো, এদেরকে ফান্ডিং করার মাধ্যমে তাদেরকে এভাবে গড়ে তোলে এবং এরা একটা পর্যায়ে গিয়ে সর্বোচ্চ আউটপুট দেয়। এখন আপনি ছাত্রলীগের দিকে তাকান, ছাত্রলীগের একটা ছেলে যদি নিজের যোগ্যতায় রিটেনে টিকে, কম্পিউটার টেস্টে টিকে, ভাইভার জন্য আওয়ামী লীগের নেতাদের সামনে যাইতো, তাদের কাছে যাইতো, বলতো যে আমাকে চাকরিটা নিয়ে দেন। এখন ছাত্রলীগের একটা আদর্শিক ছেলেকে যদি আপনি সাব ইন্সপেক্টর পদে আপনি যোগদান করার জন্য সামান্য ওই যে ভাইভার জন্য যে একটু রেফারেন্স দরকার এইটুকু আপনি দেন, তার পরবর্তীতে সে যদি সেই চাকরিটা সেই নেতার বদৌলতে পায়, সে কি কখনো কোনোদিন কোন সময়ের জন্য সংগঠনের বিরুদ্ধে কথা বলবে? সংগঠনের আদর্শের বাইরে গিয়ে কথা বলবে? হ্যাঁ, অনেক প্রতিবন্ধকতা তার চাকরি জীবনে থাকবে, বাট আদর্শিক জায়গা থেকে সে কখনো বিচ্যুত হবে না। এই জিনিস থেকে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক 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 দূরে ছিল। আমি নিজে ভুক্তভোগী, আমার একটা ফ্রেন্ড সে এসআই পরীক্ষায় লাস্ট 2023 সালে টিকে ছিল, বাট আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রী তাকে সে সহায়তাটুকু করেনি। সে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, একটা বিশ্ববিদ্যালয়ের শাখার অনেক বড় পোস্ট, তাকে সহায়তা করেনি। আওয়ামী লীগ করেছে কি, এই জামাত শিবির, এই বিএনপি পন্থী যারা ছিল তাদেরকে অর্থের বিনিময়ে ব্যাপক লেনদেন করে তাদেরকে বিভিন্ন সেক্টরে প্রদান করেছে। আজ ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থায় কেন জামাতপন্থী লোকের অভয়ারণ্য থাকবে? কেন এনএসআই এ জামাতের বিএনপি নেতারা থাকবে? কেন 5 আগস্ট ঘটার পূর্বে শেখ হাসিনার বৈঠকে কারা কি ধরনের কথা বলেছে, শেখ হাসিনা কাদের সাথে যোগাযোগ করেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কাদের সাথে কমিউনিকেট করেছে, সবকিছু মাহমুদুর রহমানের কাছে চলে যায়। মাহমুদুর রহমান তো তখনও বাংলাদেশে আসেনি, সে তো তুর্কিতে ছিল, সে তো দালাল, সে জামাত শিবিরের প্রথম সারির এজেন্ট। সে কিভাবে এই তথ্যগুলা পেত? কারণ তারা দীর্ঘ 15 বছরে যাদেরকে ফান্ডিং করে সুশিক্ষায় শিক্ষিত করেছে, এদেরকে বিভিন্ন জায়গায় রিক্রুট করেছে, আর এই কাজগুলো হয়েছে আওয়ামী লীগের নেতাদের হাত দিয়ে। এবং এই বদমাশগুলোর কারণেই 5 আগস্ট হয়েছে। এখানে তাদের যে জিনিসটা করা দরকার ছিল, ছাত্রলীগের সুশিক্ষায় সুশিক্ষিত যে ছেলে মেয়েগুলা কিংবা যারা প্রগতিশীল, মুক্ত মনা, মুক্ত চিন্তা কিংবা যারা একটা সেক্টরে কাজ করতে সক্ষম, ধরেন ভাই উদাহরণ, আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছি, আমার সাবজেক্ট জার্নালিজম। আমাকে যদি এই সেক্টরে আওয়ামী লীগ ফান্ডিং করতো, ফান্ডিং প্রয়োজন নেই, আমাকে জাস্ট সঠিক দিক নির্দেশনা দিত, আমি কিন্তু এই সেক্টর অনেক ভালো করতে পারতাম, চেষ্টা করতাম অন্তত পক্ষে। কিন্তু আওয়ামী লীগ সেটা করে না। শুধুমাত্র আমার উদাহরণ না, অসংখ্য প্রজ্ঞাবান ছেলে মেয়ে ছিল ছাত্রলীগ, অসংখ্য ছেলে মেয়ে আছে ভাই, আপনি অনেককে চেনেন না, অনেক ভালো লিখে, সিরিয়াসলি বলতেছি, অনেক ভালো লিখে, অনেক প্রজ্ঞাবান রাইটারের থেকেও ভালো লিখে। তাদেরকে তাদের যে লেখাগুলা পত্রিকাতে প্রকাশ করতে হবে, এইটুক সুযোগ সৃষ্টি করে দেয়নি আওয়ামী লীগ। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আওয়ামী লীগ সুশিক্ষায় শিক্ষিত করবে তাদের ছেলে মেয়েদেরকে? আওয়ামী লীগ তাদের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কি কোনো পরিকল্পনা হাতে নিয়েছিল 15 বছরে? এখনো আপনি দেখতে পাচ্ছেন ছাত্রলীগের ছেলে মেয়েগুলো না খেয়ে না দিয়ে অনলাইনে ফাইট করতেছে, লড়াই করতেছে। আপনি যে কথা বললেন যে ভিডিওগ্রাফির ব্যাপারটা, ভিডিওগ্রাফি করতে যে সামান্য অর্থ সহায়তা প্রয়োজন, এটা কি আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, ব্যবসায়ী কিংবা নেতারা দিতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সেটা তারা দেবে না, কারণ ওই সৎ সাহসটুকু, ওই সদ ইচ্ছাটুকু তাদের মধ্যে নাই, কারণ তারা চায় না ভাই। জি, আমি শেষ করি ভাই, 1 মিনিট। জি প্লিজ। লাস্ট কথা হচ্ছে, আওয়ামী লীগের একটা বিরাট অংশের নেতা কর্মীরা চায় না বাংলাদেশ আওয়ামী লীগ সহসায় বাংলাদেশের রাজনীতিতে, স্বাভাবিক রাজনীতিতে ফিরুক। এটা হচ্ছে সব থেকে বড় সত্য কথা। জি, অনেক ধন্যবাদ। আমি এসএ সাব্বির যখন অ্যারেস্ট হন, আমি অবাক হয়ে গেলাম এত তরুণ, ওনার এনার্জি দেখে। অনেকে আওয়ামী লীগের আমাকে বলে গুপ্ত ছেলেটা জেল খাটলো, দীর্ঘদিন জেল খেটে এখন দেশের বাইরে, তার ডিভাইস দেখে আমার দক্ষ হয়। আসলে যদি আওয়ামী লীগের এরকম হতো যে সাহায্য করে একে অন্যকে, তাহলে তো আমি আজকের পত্রিকা না যেন আজকের কণ্ঠ নামের একটা অনলাইন পোর্টাল আছে, তাদের ভূমিকা অসাধারণ। তারা কিন্তু কেউ জার্নালিজম নিয়ে পড়াশোনা করে নাই, তাও কিন্তু তারা এই যে চেষ্টা, আমি তাকে চিনি, আমি দেখলাম যে সে নিজস্ব অর্থায়ন এগুলো করতেছে, আরও বিচ্ছিন্নভাবে অনেকেই করতেছেন, কিন্তু সাংগঠনিকভাবে হাসান মাহমুদরা যাদের কোটি কোটি টাকা, তারা দিল্লির একজন সাংবাদিক বলছিল যে তোমাদের দেশে মন্ত্রী ছিল ফকির একটা নিয়ে এসেছে, কি যেন
কি একটা লাট মানে বলতেছে এই এরা কি মানে এত এত টাকা বলে টাকা নেই, কিন্তু আমাদের দেশ থেকেই টাকাগুলো যে পাচার করে মানে এগুলো যাই। একটা প্রশ্ন করি, যারা রাঙ্গুনিয়া আছেন, হাসান মাহমুদের বাড়ির একটা জানালা কেউ ভাঙে নাই কেন? তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন কে কে দেখভাল করে? বিএনপি জামায়াতের দেখভাল করে কিনা এটা একটু নিজেকে প্রশ্ন করবেন। রাঙ্গুনিয়ার কেউ থাকলে এখানে কমেন্টে জানাবেন। এবং তাদের টাকার পরিমাণ কি, ওই ওই অঞ্চলের যত পাহাড়, যত প্রাকৃতিক সম্পত্তি, সেগুলো কাদের দখলে ছিল? এরশাদ মাহমুদ, হাসান মাহমুদ এগুলো জানবেন। ওবায়দুল কাদের এলাকার একটু খোঁজ নেন, যে তাকে অনেকে বলতো সে শুধু নারীতে বিক্রি হয়, টাকা পয়সা সে নেয় না। ঘড়ি টড়ি নিয়ে বিতর্ক হইলে বলতো এগুলো মানুষ গিফট দেয়, আমি কি করতাম। হ্যাঁ, তো এগুলো আমরা জানি এবং এর এর পরিণাম কি হয় তাও আমরা জানি। একটু বলবেন তারেক হাসান বিপ্লব, 3 লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করা হইলে সেই সাইবার যোদ্ধারা কোথায়? 3 লক্ষ সাইবার যোদ্ধা কার আপনি জানেন না? এটা তো আপনার জানা উচিত ভাই। 3 লক্ষ সাইবার যোদ্ধা ছিল সালমান মুক্তাদির, মুনজেরিন শহীদ, আইমান সাদিক, ওই যে তাহসিনেশন, তৌহিদ আফ্রিদি, আরএস ফাহিম চৌধুরী, আর অনেকে আছে, অনেকে। এরা তো সাইবার যারা শেখ হাসিনার পতনের পরে পালাইছে হাসিনা পালাইছে বলে নাচলো, স্লোগান দিয়েছে। এবং এদের এদের যে মানে আপনার এদেরকে যারা ফান্ডিং করেছে, এদেরকে যারা আপনার সহায়তা করেছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে, এদেরকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে দিয়েছে, এদের মধ্যে অন্যতম ভূমিকা ছিল আমাদের সিআরআই তন্ময় স্যার, আমাদের নসরুল হামিদ বিপু স্যার, আমাদের জুনায়েদ আহমেদ পলক স্যার। তো এই স্যারদের অবদান আপনি কিভাবে অস্বীকার করবেন ভাই? এখন তো সেই তারা যারা যোদ্ধা ছিল, অনলাইন সাইবার যোদ্ধা, 3 লক্ষ সাইবার যোদ্ধার যারা প্রতিনিধি ছিল, এরা তো কাজ করতেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে করতেছে। সাইবার যোদ্ধা মানে তো আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে হবে, এমনটা তো বাধ্যবাধকতা ছিল না, কারণ তারা তো আমাদের আদর্শের না। এদের মতো বেহায়া, এদের মতো বদমাস, এদের মতো জঘন্য মানসিকতার মানুষ আওয়ামী লীগকে ধ্বংস করেছে, আওয়ামী লীগের অনলাইন সেক্টরটাকে ধ্বংস করেছে। এই যে সিআরআই এর কথা বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শাহ আলী ফরহাদ কোথায়? সিআরআই এর অন্যতম হোতা, সে কই? 5 আগস্টের পরে তাকে দেখেছেন কোথাও? সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। সিআরআই এর আরো যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিল, এদের ফেসবুকের লক্ষ লক্ষ ফলোয়ার, যেগুলা টাকা দিয়ে কেনা, পোস্টিং করে কিনা ফলোয়ার, এই ফলোয়ার সমৃদ্ধ প্রোফাইল গুলা কোথায়? 5 আগস্টের পর তো সেই খেটে খাওয়া মেহনতি মানুষ যারা ছিল, যারা তরুণ সমাজ ছিল, যারা তৃণমূলে ছিল, তারাই কিন্তু লড়াই করতেছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেকে আছে অনলাইনে, আমি সেটা বলবো না নেই, কিন্তু এই চুরবাটপার গুলা কোথায়, যারা সিআরআই কে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে? নাই, কারণ এদের আদর্শিক কোনো জায়গা ছিল না। এই শাহ আলী ফরহাদ কে? হুই শাহ আলী ফরহাদ? এদের কোনো আদর্শিক জায়গা ছিল না ভাই। এদের কথা বললে মেজাজ খারাপ হবে শুধু শুধু। এদের কথা আর প্রশ্ন করেন না ভাই, এগুলো আসলে এদের কথা শুনতে চায় না ভাই। তৃণমূলের আমি একটু বলি, আমি একটু যুক্ত করে দিয়ে, আমি কয়েকজন শিল্পীকে চিনি যারা বাংলাদেশের কিংবদন্তি, যাদের কারো কারো হাত ধরে এই বাংলাদেশের শত শত বিখ্যাত সব গানের তারা গীতিকার, কেউ কেউ শিল্পী, ভোকাল। এখন বলবেন যে তাদের সাথে আমার এত যোগাযোগ কেমনে? শিল্পীরা স্বাভাবিকভাবে প্রগতিশীল হয়, তো তাদের কাছ থেকে আমি শুনেছি এই জয় বাংলা কনসার্টের নামে বিভিন্ন আওয়ামী লীগের প্রজেক্ট, মানে আসলে এগুলো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর, এই চোরবাটপাড়া কি পরিমাণে শিল্পীদের, মানে যারা পক্ষের লোক ছিল, আওয়ামী লীগের লোক ছিল, তাদের আওয়ামী বিদ্বেষী বানিয়েছিল এই চোরবাটপাড়গুলো শুধুমাত্র টাকা চুরির জন্য। ধরেন আপনি একজনকে হায়ার করলেন, তার পারিশ্রমিক তো তাকে দেবেন, পারিশ্রমিক না দেন সম্মানটুকু তো দেবেন। এরা সম্মান, ক্রেডিট সব ছিনতাই করেছে। একটা ছিনতাইয়ের ঘটনা বলি। আমি যখন নুরুল হক নুরু মোসাদের এজেন্ট মেন্দিয়ান সাফাতির সাথে দেখা করে, এই দেখা করার ঘটনাটা অনেক আলোচনা হয়েছিল, কিন্তু তো যে এটা রাজসাক্ষী, যে এটা রেফার করছে, শিপন কুমার বসু, কলকাতার। তো সে কলকাতায় আমার সাথে একবার একটা শপিং মলে হাঁটতে যেয়ে দেখা হয়েছে, ডাক দিয়েছে, আপনি কি অমুক? আমি বলছি হ্যাঁ। তো তারপরে সে আমার ভাই, আমার খুব ফ্যান ট্যান এই করেছে, ফোন নাম্বার রেখেছিল, একদিন মেসেজ করেছিল। আমি তার সাথে কথা বলি, তাকে আমার পছন্দ না, সে ওই দালাল টাইপের আর কি, ব্রোকার টাইপের আর কি, ইধার কা উধার করে আর কি। খারাপ ভালো বলবো না, হয়তো সে ভালো। যেই নুরুল হক নূরের এটা, তখন আমি ওই ক্লিপের মধ্যে একটা জায়গা ছিল শিপন কুমার বসুর কথা। আমি শিপন কুমার বসুর কথা এই লোকটাকে তো চিনি, অনেক খুঁজে নাম্বারটা বের করে যোগাযোগ করলাম, এবং সে আমাকে বলল যে হ্যাঁ এই কাজ করেছে। আমি যেহেতু কারো কল রেকর্ড করি না, তার কল রেকর্ড করে নিই। আমি তাকে বলছি যে আপনি লাইভে সেই কথাগুলো বলেন, অথবা আমাকে কোনো এভিডেন্স দেন। সে আমাকে এভিডেন্স দিল, কথা বললো, আমি এটা প্রচার করলাম। সিআরআই দেখলাম এসে ওইটাতে পুরো ক্রেডিট নিয়ে নিল আর কি। মানে যেখানে আমি চিন্তা করলাম আচ্ছা নেই, তাও একটা ভালো, নুরুল হক নূর আদর্শিকভাবে সৎ না। এবং আজকে যারা এই সমন্বয়ক, এই সার্জিস দেয়, এরা নুরুর চেলা সবকটা। এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া দেখেন, এরা কিন্তু ওই গণপরিষদ থেকেই আসা।
নুরু যদিও তার কেবলা বদলাইছে, কিন্তু ওরা ওই ডিপ স্টেটের সাথে মিলে, এটা অন্য আলোচনা, ওদিকে না যাই। তো এই কাজগুলো কিন্তু সিআরআই করেছে। আরও দুঃখের বিষয়, আজকে শেখ হাসিনা কথা বলেন এবং সেই কথা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে পৌঁছায়, তার একমাত্র মাধ্যম কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব। বাংলাদেশে কোনো মিডিয়া শেখ হাসিনার একটা বক্তব্য প্রচার করবে না, যদিও শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশের মিডিয়াগুলো হয়েছে। তিনি লাইসেন্স দিয়েছিলেন বলেই আমার মনে আছে ছোটবেলায় যখন বিএনপি ক্ষমতায় এসে 21শে টেলিভিশন বন্ধ করে দিয়েছিল, আমার শিশু মনে কতটা প্রভাব পড়েছিল। কারণ বিটিভির বাতাবি লেবুর যন্ত্রণায় শুধু আমরা না, যারা প্রবীণ শুক্রবারে সিনেমা দেখার জন্যও বিটিভি দেখতেন, তারাও কিন্তু বিরক্ত ছিল। 21শে টেলিভিশন এসে আমাদের একটা জানালা খুলে দিয়েছিল। তো শেখ হাসিনা সেই অবদান ছিল, যদিও এটাকে বিএনপি এসে শত্রু মনে করে বন্ধ করে দিল। শেখ হাসিনা এত এত বেসরকারি টেলিভিশন চ্যানেল লাইসেন্স দিলেন। হাসান মাহমুদ এই লাইসেন্স দিয়ে কত শত কোটি টাকা সে হাতায়া নিল, কিন্তু সকল টেলিভিশনগুলো কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে, কেউ প্রচার করবে না। এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বুঝতে পারছেন না? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে চিলের মতো করে ধরে নিয়ে আসলো এই সোশ্যাল মিডিয়া থেকে। এখন বলবেন কেমনে? ইন্টারনেট দিয়া সাইবার অ্যাটাক করে প্রথমে তাদের বিদ্যুৎ কেন্দ্র, ইন্টারনেট, এই জায়গাগুলোকে যদি আপনি উপেক্ষা করেন তাহলে একটু মনে করবেন যে 1971-এ আমাদের রেডিও স্টেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। ওই সময়ে সর্বোচ্চ মিডিয়াম ছিল রেডিও স্টেশন। আজকে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে আমি তুলনা করব না, কিন্তু আমি বলবো যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি এটার পাত্তা না দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ধানমন্ডির 32 ভাঙিয়েছে ফ্রান্সে, আর নিউ ইয়র্কে বসে ইলিয়াস পিনাকি। এটা সম্ভব হইতো না সোশ্যাল মিডিয়া। যদি কাউন্টার অ্যাক্টিভিস্ট থাকতো তাহলে তারা এটা পারতো না, এই কাজ তারা করতে পারতো না। তো এই কাজ তো আমি ভাই নিজের খেয়ে তো এইভাবে আওয়ামী লীগের হয়ে ঝাঁপাইয়ে পড়বো না, কারণ আমার তো ভাই লাজ লজ্জা বলে কিছু আছে। মানুষ যখন আমারে বলে যে ভাই আপনি আওয়ামী লীগের ডিফেন্ড করেন, আপনার লজ্জা হয় না? আপনার মা বোন, ছোট্ট মাইনর বোনকে 48 ঘন্টা আটকায় রাখলো। আমার তাসনিম খলিল যদি এই প্রশ্ন করে, আমি তার উত্তর দিতে পারবো না যে কেউ তো আপনার পাশে ছিল না, আমি আপনার পাশে ছিলাম, ইউনাইটেড নেশনসের রেফার আমি করছি, আমি উত্তর দিতে পারবো না। ইনফ্যাক্ট তার বোন আমারে ওই দিন, তার বোন লালবদরগিরি শুধু করে নাই, বঙ্গবন্ধুকে অপমান করেছে এবং আওয়ামী লীগেরকে জারজ বলে গালাগালি দিয়েছে, খুনি বলেছে, হাদির হত্যাকে কেন্দ্র করে। এই নিয়ে তার সে আমার বন্ধু, কিন্তু আমার সাথে তার দ্বন্দ্ব হয়েছে। তার ভাই আমাকে থ্রেট করেছে মামলা করবে, এবং সেইটার ইয়েও আছে, আমাকে মেনশন করে মামলা করবে, গালাগালি করেছে এবং আমাকে ইনবক্সে বলেছে লজ্জা নাই যে আওয়ামী লীগ তোমার মা বোনকে ধরে নিয়ে যায়, সেই আওয়ামী লীগকে ডিফেন্ড করো। আমার আসলেই নিজেরা এটা দেখলে অবাক লাগে যে আওয়ামী লীগ আমার পাসপোর্ট নিয়ে নিছে, আমি তো ওইভাবে ঝাঁপাই পড়তে পারিও না, কিছুটা লজ্জা রাখতে হয়, তাই না ভাই? তো এই জায়গাগুলোতে আওয়ামী লীগ নাই, বিপর্যয় ঠেকাবেন কেমনে? আওয়ামী লীগের পতনের আগে 1 বছর আগে নিজুম ভাইকে আমি বলেছিলাম যে সাইবার ইউনিটটা দেখছে রাজীব ফারহান, যে রাজীব ফারহান একজন জামাতি গুপ্তচর, যার অনুসারী, যার সোলজাররা হচ্ছে পুরোপুরি জামাত, প্রমাণিত, আমি প্রমাণ দিছি। নিজম মজুমদার যখন জুলাই আন্দোলনে দেখলেন যে সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন, তখন বোধহয় ডিবিফিবিকে বলেছিলেন, বা এর আগেও বলেছিলেন, আওয়ামী লীগের এই ইন্টারনাল এগুলো তো অনেক লেন্দি, এই যে বিপু যিনি আছেন তিনি নাকি পদক্ষেপ নিয়েছিলেন, ওই ছেলেপেলেগুলোরে ধরার চেষ্টা করেছেন, রাজীব ফারহানকে না। আজকে দেখেন এত পুলিশ হত্যার শিকার হয়েছে, এত পুলিশ বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। রাজীব ফারহান কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছিল, রোজার মাসে নারী নিয়ে ফুর্তি করছিল গাড়ির মধ্যে, জনগণ ধরেছে তাকে। তো এই লোকগুলো কোথায় ছিল? পুলিশ সুপার ছিল, সে ঢাকা সাইবার ইউনিটের অন্যতম প্রধান ছিল। তা আওয়ামী লীগ যেখানে বসে, আমি উদাহরণ দিলাম আমেরিকার, যে কিভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে আসে, কিভাবে প্রিসাইজ অ্যাটাক করে, খামিনিকে হত্যা করে, এগুলো সব ইন্টারনেটকে বেস করে। মানে এখন ওয়ার, যেখানে তাদের নিউক্লিয়ার আছে, এত আধুনিক অস্ত্র আছে, তারা ওই জায়গাগুলোতে জানে যে কোথায় কিভাবে অ্যাটাকটা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করে শেখ হাসিনাকে স্বৈরাচার বানানো হয়েছিল। এইটা ডিপ স্টেটের, এই যে শিমুনাসের, ইয়ারকি, আরও কয়টা প্রতিষ্ঠান বলবো, তাদের টাকা দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য। এই যে জুলাই আন্দোলনের স্নাইপার, এই যে গুলির এত ক্লিয়ার ফুটেজ কিভাবে আসে, আর ছাত্রলীগের নেতারা এখনও ধোঁয়ায় অন্ধকার, সেই 1972 সালের টিভি চ্যানেলের মতো, বিটিভির মতো ঝিরঝির করে। কামন, এখানে একটু করার একটু মানে হন। আপনি ছাত্রলীগের একজন নেতাকর্মী হিসেবে একটু আহ্বান জানান আপনার সতীর্থদের। বাংলাদেশ ছাত্রলীগের আমি একজন সম্মুখ সারির কর্মী, আমি এটা গর্ব করি সবসময়। এখন সব থেকে বড় সীমাবদ্ধতার জায়গাটা হলো আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক, যারা প্রবীণ, এদের তো অনেকের আপনার এজ বর্তমানে 60+, 70+ আছে অনেকের। এদের মধ্যে এই জিনিসটা কোনোভাবে ঢুকানো যাচ্ছে না যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পতন হয়েছে। দীর্ঘমেয়াদে আপনি যেটা বলছিলেন, বঙ্গবন্ধু কন্যাকে স্বৈরাচার বানানো হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যে প্রভাব,
এবং এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে একটা পুরো প্রজন্মকে জামাতিকরণ করা হয়েছে, জামাতের মত আমার একটু দায় স্বীকার করে নেই, জাস্ট 10 সেকেন্ড, আমি দুঃখিত ভাই। আমি নিজেও শেখ হাসিনাকে কয়েকবার স্বৈরাচার বলেছি, না ভেবে বলেছি। পরে যখন মাথায় এসে স্বৈরাচার কেন বললাম, স্বৈরাচারের সাথে তো ওনার মেলে না। চিন্তা করেন ইনফ্লুয়েন্সটা কোন লেভেলে। জি, আমি দুঃখিত আপনাকে থামানোর জন্য। আচ্ছা, আপনার এই প্রসঙ্গ ধরে আমি একটা কথা বলি। শেখ হাসিনাকে যে ফেসিস্ট বলা হয়, কোন কোন কারণে ফেসিস্ট বলা হয়, কি কি ইস্যুতে তাকে ফেসিস্ট বলা হয়, তিনি কি কি করেছেন যার কারণে তাকে ফেসিস্ট বলা হয়, ফেসিস্টের একটাও নাই। যে ডেফিনেশন এটা কি, এই ব্যাপারগুলা কি বিশ্লেষণ করে কিংবা এই ব্যাপারে কোনো ধরনের বড় ধরনের কোনো কন্টেন্ট রিসার্চ অ্যানালাইসিস করে কোনো ধরনের কিছু আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে? সেটা সারা বাংলাদেশে স্প্রেড করা হয়েছে? যদি সেটা করা হয়, সেটা স্প্রেড করতেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় প্রয়োজন হবে। এইটুক সেন্স আওয়ামী লীগের মধ্যে নাই। আমি যেটা বলছিলাম, নীতি নির্ধারণী মহল এরা এখনো ভাবে, আমি অনেকের সাথে কথা বলি তো, তারা এখনো ভাবে আরে এগুলা কি ধরনের কথা বলো, আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ মেহনতি খেটে খাওয়া মানুষের দল, কৃষক, শ্রমিক, জনতা, রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, চাষা ভূষাদের সংগঠন, তো আওয়ামী লীগ ফিরবে তাদের হাত ধরে। কিন্তু এরা বুঝতে পারছে না পিনাকির মতো লোকগুলা, ইলিয়াসের মতো লোকগুলা এই চাষা পর্যন্ত পৌঁছে গেছে। তারা বুঝতে পারছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পিনাকিরা একদম প্রান্তিক অঞ্চলে, যেখানে কোন রকম 3G বা 2G ইন্টারনেট চলে, সেখানে ইউটিউবে ভিডিও দেখে গ্রামের মানুষরা সন্ধ্যার পর চায়ের স্টলে বসে ভিডিও দেখে পিনাকি এবং ইলিয়াসের, কারণ তারা সেখানে পৌঁছে গেছে। তারা মিথ্যা বলুক, সত্য বলুক, গুজব বলুক, হোয়াটএভার, কিন্তু তারা পৌঁছে গেছে। কিন্তু আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট আছে পৌঁছানোর মতো? পিনাকি এবং ইলিয়াসের কথা মানুষ শুনে, আওয়ামী লীগের কথা শুনতো, কিন্তু আওয়ামী লীগ কি ওই জায়গাটুকু অর্জন করতে পেরেছে? আপনি যে কথা বলছিলেন নিঝুম মজুমদারের পেছনে কারা কারা লেগে আছে আপনি জানেন? আপনি নিশ্চয়ই জানেন, আমি নাম বলবো না। এখন কেউ যদি সামনে এগিয়ে যেতে চায়, তাকে যদি আপনি আটকে রাখেন, এখন আওয়ামী লীগের মধ্যে বিশাল যেহেতু দল, অনেকগুলা গ্রুপ আছে, এক একটা গ্রুপ এক একটা আদর্শে বিশ্বাস করে, তাদের বঙ্গবন্ধুর আদর্শ অটুট আছে, আমি সেটা বলবো না, এক একজন নেতার আদর্শে বিশ্বাসী। এখন এই গ্রুপগুলা, একটা গ্রুপ যখন এগিয়ে যেতে চায় তখন তাকে থামিয়ে দেওয়া হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন 5 আগস্টের পর নিঝুম ভাই সারা দেশব্যাপী, মানে দেশের বাইরে বিভিন্ন প্রান্তে, কূটনৈতিক মহলে বিভিন্ন ধরনের যোগাযোগ, বিভিন্ন ধরনের তৎপরতা তার মধ্যে দেখেছি। তার মতো করে কিন্তু কেউ এগিয়ে আসেনি, অনেক টিমের ভূমিকা ছিল, বাট তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে অনলাইনে, তার আইডিতে প্রতিনিয়ত, তার পেজে যেভাবে সাইবার অ্যাটাক দেওয়া হয়, এরপর একজন মানুষ কি কারণে, কোন উদ্দেশ্যে, কি জন্য, তিনি তো ব্রিটিশ সিটিজেন নিঝুম ভাই, তো তার কি প্রয়োজন ভাই আওয়ামী লীগের জন্য এত কথা বলা, আওয়ামী লীগের জন্য তার পরিবারকে দূরে রেখে এসে দেশ বিদেশ ভ্রমণ করা, তার একটা ছোট্ট মেয়ে আছে, ছোট্ট ছেলে আছে, তাদেরকে বঞ্চিত করে কেন দেশ বিদেশে ঘোরা? আমার কি ঠেকা পড়েছে ভাই? আমাকে তো আওয়ামী লীগ একটা কয়েনও দেয় নাই এখন পর্যন্ত, তাহলে আমি কেন কথা বলতেছি? কারণ আদর্শিক দায়বদ্ধতা, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দায়বদ্ধতা। এই জিনিসটা আওয়ামী লীগ যত দ্রুত বুঝতে পারবে যে আওয়ামী লীগের পতন মানে শুধুমাত্র আওয়ামী লীগের পতন না, বাংলাদেশের পতন। বাংলাদেশটা যে অন্ধকারে ডুবে গেছে এই বদমাশগুলোর কারণে, এই বদমাশগুলোর মধ্যে এই ধরনের উপলব্ধি এখন পর্যন্ত আসেনি। যদি উপলব্ধি না আসে ভাই কি করব? এখন আপনি যেটা বললেন আমাকে, তৃণমূলের উদ্দেশ্যে কিংবা আমার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনারা নিজেদের জায়গা থেকে চেষ্টা করেন, আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আপনারা যারা কথা বলতে চান, কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আমি আওয়ামী লীগের প্রতি আমার কোনো ভরসার জায়গা নাই, কারণ তারা কখনো শুধরাবে না, তাদের পেজ কখনো ঠিক হবে না। ওইটা মুদি দোকান থাকবে, মুদি দোকান আছে, মুদি দোকান ছিল। এবং এখন আপনারা ব্যক্তিগতভাবে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা কথা বলতে চান অনলাইনে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমিও টুকটাক বেশ কিছু বিষয় জানি, আমি হেল্প করবো আপনাদেরকে। আর আসাদ ভাই তো বললোই, আপনাদেরকে প্রপার ট্রেন আপ করবে, আপনারা তার সাথে যোগাযোগ করেন, তাকে ফেসবুক পেজে মেসেজ দেন। আমি আওয়ামী লীগের, মুক্তিযুদ্ধের পক্ষের, তৃণমূলের যারা নেতা কর্মী আছেন, ছাত্রলীগের বিশেষ করে, তাদেরকে বলতেছি, আর ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ 5 আগস্টের পর থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। হতে পারে তাদের ক্যামেরা কোয়ালিটি ভালো না, তারা অন্ধকারের মধ্যে থেকে কথা বলেন, কিন্তু আসাদ ভাই বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসে হুসাইন সাদ্দামের মতো প্রজ্ঞাবান, মেধাবী, তার ব্যাপারে অনেক বিতর্ক থাকতে পারে, সে ভালো মানুষ কিনা সেটা আমার দেখার বিষয় না, বাট সে মেধাবী, ভালো কথা বলে, সুন্দর প্রজ্ঞাবান, ভালো কথা বলে, এবং সাদ্দামের মতো একটা ছেলে ছাত্রলীগের প্রেসিডেন্ট, এটা ছাত্রলীগের জন্য সৌভাগ্য। আমি তার ব্যক্তিগত বিষয় আমি টানছি না, বাট মেধার দিক থেকে সাদ্দাম হুসাইন পারফেক্ট। সে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে, আপনি শিবিরের সাদেক কায়েমকে দেখেন, কথা বলতে গেলে দাঁত ভেঙে বের হয়ে যায়। সুতরাং এগুলো দেখা আমি টানবো না। সাদ্দাম এবং ইনান ভাইকে আমার একটা আহ্বান থাকবে, আমি তার সংগঠনের কর্মী হিসাবে, আপনারা সরি আপনাদের জায়গা থেকে একটু এই বিষয়গুলো একটু দেখেন। আপনারা প্রয়োজনে যারা কথা বলতে চায় তাদেরকে ফান্ডিং করেন, টাকা পয়সা যেভাবে হোক আপনারা ম্যানেজ করেন। প্রয়োজনে প্রবাসী আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের থেকে সহায়তা নেন। আপনারা যেই ছেলে মেয়েগুলা কথা বলতে আগ্রহী, আমাদের একটা গ্রুপ আছে ক্র্যাক প্লাটুন, আপনি নিশ্চয়ই চেনেন। এই গ্রুপটা নিজেদের খেয়ে নিজেদের পরে ছেলে মেয়েগুলা
একদম অল্প বয়সী ভাই, এরা কিন্তু এক একজন ইউনিভার্সিটিতেও যায়নি এখনো। এদের যে আপনার কাজ, এদের যে কথা বলা, এদের যে গার্ডস, এগুলা দেখে আসলে মাঝে মধ্যে গর্ব তাদের হয়। মিম গুলো ভাই, ক্র্যাক পেলোটন একটু হ্যাঁ। একটু প্রশংসা করে নেই ভাই, মাঝে মাঝে একটু পাগলামি টাগলামি করে, দুই একটা ভুলভাল কাজ হ্যাঁ, করে, কিন্তু তারা অসাধারণ, আমি মুগ্ধ তাদের কাজ দেখে। থ্যাঙ্কস। এখন এখন ক্র্যাক প্লাটুনের অন্তত পক্ষে এই গ্রুপটাকে আপনারা বাঁচিয়ে রাখেন। এই ছেলে মেয়েগুলো তো অ্যাটলিস্ট ঠিক মতো চলতে হবে, তাদের কথা বলতে গেলে, তাদের এই মিমস গুলো বানাইতে গেলে তো অনেক সাপোর্ট লাগে। এই সাপোর্ট গুলো সাদ্দাম ইনান ভাই আশা করি আপনারা দেবেন, আমি জানি আপনারা দেন, আরো ব্যাপক আকারে দেবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। আর ইনান ভাই আপনার ক্যামেরাটা দয়া করে ক্লিয়ার করেন, আপনি প্রয়োজনে ভালো একটা ক্যামেরা নিয়ে নেন। এবং যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আসাদ ভাইয়ের ফেসবুক পেজে নক দেন, প্রয়োজনে আমাকে নক দেন, আমি আসাদ ভাইয়ের সাথে আপনাদেরকে কানেক্ট করে দেওয়ার ব্যবস্থা করবো। আর আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল, তাদের আসলে উপলব্ধির জায়গা কখনো সৃষ্টি হবে না, এইটুকু আমি গত 19 মাসে বুঝে গেছি। আমি তাদেরকে আর কোনো কিছু বলতেও চাই না, তাদের কাছে আমার কোনো প্রত্যাশাও নাই। একমাত্র প্রত্যাশার জায়গা শেখ হাসিনা। এখন শেখ হাসিনা যদি এই বিষয়গুলোকে দেখেন, আমূল পরিবর্তন করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় এখান থেকে বের হয়ে আসা সম্ভব, অন্যথায় সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না ভাই। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ তারেক হাসান বিপ্লব, আপনি খুব প্রিসাইজ উত্তর দেন, এটা খুবই দারুণ, এবং আপনার সাহসিকতা, ভূমিকার জন্য কৃতজ্ঞতা রইল। আমরা একদম শেষের দিকে, প্রিয় দর্শক, কয়েকটা কমেন্ট পড়ি। কয়েকটা কমেন্ট এই জন্য পড়বো যে এই কমেন্টের সাথে কয়েকটা উত্তর আছে, আমি একটু দেওয়ার চেষ্টা করবো। আর তারেক ভাইয়ের কথা ধরে আগে একটু বলে রাখি যে দেখেন, যদি আওয়ামী লীগের কেউ অ্যাক্টিভিস্ট হতে চান এবং যদি মনে করেন যে আমার এখানে কোনো ধান্দা আছে, তাহলে আপনার যারা মানে আওয়ামী লীগের মধ্য থেকে কেউ একজন, এটা তো এমন না যে আপনাকে এক একটা সফটওয়্যারের লাইসেন্স নিতে হবে। আমি আপনাদের মধ্য থেকে কেউ একজন পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম, তিনি যে অন্য সকল ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীদেরকে বোঝান। আমার সৎ উদ্দেশ্য হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের এবং পরীক্ষিত যারা আসলেই আওয়ামী লীগ করে তাদের এই বাংলাদেশে ফেরা, রাজনীতিতে ফেরা, এটা হচ্ছে যে গণতন্ত্রের স্বার্থে। এই বাংলাদেশে আওয়ামী লীগের চেয়ে যে আর কেউ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বাংলাদেশকে ধারণ করে না, এটা আমাদের কাছে প্রমাণিত। আমার মাঝখানে কিছু ছিল, কিন্তু এই 5ই আগস্টের পর এটা একদমই অবধারিত। এখানে ধানাইমানের কিছু নাই। আর অনেকে ভাবতে পারেন যে আমার মানে ইয়েটা কি, যে বেনিফিটটা কি। ভাই, সবাই বেনিফিট চায় না। বেনিফিট দিলে বেনিফিটের মানেটা কি, এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কি চিন্তা করেন, সাময়িক কোনো লাভ চিন্তা করেন, নাকি সারা জীবনে আপনার টার্গেট? আমার টার্গেট হচ্ছে যে আমি যে আদর্শ, সেই আদর্শের জায়গায় যে আমি ভুল ছিলাম না, এই সমাজ যে আমার উপরে নির্যাতন করছে, এই যে চরমপন্থা, ধর্মীয় চরমপন্থা যে মানুষের ব্যক্তি জীবনে ঢুকে ক্ষতি করে। আপনারা দেখেন যে তুই বোরকা পরস নাই কেন, তোর দাড়ি কই, তোর টুপি কই, নামাজ পরস নাই কেন, এই যে ব্যক্তি পরিসরে ঢুকে ক্ষতি করে, কারো কারোর জীবন সুইসাইডের পর্যায়ে নিয়ে যায়, বা কারো কারোর জীবনের খুব গুরুত্বপূর্ণ পার্টকে এই ধর্মীয় সন্ত্রাস হত্যা করে। আমার সাথে কি ঘটছিল সব কিছু তো আমি আর অনলাইনে বলবো না। তো আমার ওই আদর্শিক লড়াইটা আমি করি। এখন সমাজে কি পাওয়ার, যে মানুষ যেন আমাকে চোর, বাটপার, দালাল এই ট্যাগগুলো দিতে না পারে। দেখেন, আমি কিন্তু তাসনিম খলিলের খুব কাছের ছোট ভাই ছিলাম, খুব স্নেহের মানুষ, এবং এই 5ই আগস্টকে কেন্দ্র করে যদি বেনিফিটের কথা বলেন, তাহলে এটা অনেক বেনিফিট টাকার দিক থেকে নিতে পারতাম, কিন্তু ওই বেনিফিট, ওই যে লং রানে আমি যে কথাটা বুক ফুলে এখন বলতে পারি, তারা ওই কথাটা বলতে পারে না। দেখেন, তারা কিন্তু চুপ হয়ে গেছে। আমি আরও কয়েকজনের কথা বলতে পারি যারা চুপ হয়ে গেছে, কারণ তারা এমন জায়গায় যে এমন প্রস্তাবকে আমি পাই নাই। আমি তার নাম ফাঁস করে দিলে সে বাংলাদেশেই থাকতে পারবে না। কত কোটি টাকা পেয়েছে আমি জানি না, কিন্তু এই প্রস্তাবগুলো টাকার অর্থ, ট্রেনিং, এই যে ইয়ার্কির শিমুনাসের এরা যে ট্রেনিং কোন কোন দেশে গেছে পাইছে, এবং ওইগুলো অ্যাকসেপ্ট করলে তখন বোধহয় খুব দ্রুত ভারত থেকে বের হওয়ারও সুযোগ হইতো আমার। মানে যে কারণে আমি আটকাইছিলাম, যদিও থ্যাঙ্কস ভারতের আদালতকে। তো আদালতে গেছি, অনেক করছি, কিন্তু কারোর ব্যক্তি পর্যায়ে বেনিফিট নাই। তো এই কারণে বুক ফুলে কথাগুলো বলতে পারে। এই যে আওয়ামী লীগের বলি যে আওয়ামী লীগ ফিরবে, কখনো যেন কেউ বলতে, আমার কোনো উদ্দেশ্য নাই যে পরে আপনারা ব্ল্যাকমেল করবো বা আপনার কাছ থেকে পরে কিছু চাইবো বা ক্রেডিট নেবো, অনলাইনে এসে বলে বেড়াবো যে আমি আওয়ামী লীগের এগুলোই করছি। এটার দরকার নাই, সামনেই তো বলতেছি। সুতরাং এই জায়গাগুলো একটু ভাববেন। যদি আপনার মনে হয় যে আমার উদ্দেশ্য সৎ, আপনি চাইলে আমার হেল্প। আমার উদ্দেশ্য কেন, বাংলাদেশে কি আর সিনেমাটোগ্রাফার নাই? অবশ্য আপনারা তো ফারুকিরে অর্থায়ন করবেন, ফারুকিকে আনবে। আমার শনিবার বিকাল আসে না, উপদেষ্টা থাকার পরে কেন আসে না জিজ্ঞেস করলে বলবে ইটস মাই চয়েস, আসবে না। যত দোষ আওয়ামী লীগের। তো এটা আর কি, আপনারা বন্ধু চেনেন, নিজেদের মধ্যে বিশ্বস্ত লোক আছে, তাদের খুঁজে বের করেন। কমেন্ট একটু যাই যে তিনটা ভুয়া নির্বাচনের কারণে তাকে ফ্যাসিস্ট বলা হয়, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হয়, এটা কিছুটা আমিও মনে করতাম। কিন্তু প্রিয় বন্ধু কমেন্টকারী, আপনাকে প্রশ্ন করি, গত ইলেকশনটা জানি কেমন হইল? সেটা রাতের না সন্ধ্যার ভোট হয়েছিল না?
গত ইলেকশনে আওয়ামী লীগ নাই একটা বৃহৎ দলকে বাদ রেখে নির্বাচন হয়ে গেল, এটা কি? বিএনপিকে কবে আওয়ামী লীগ ব্যান করেছিল? হ্যাঁ, রাজনৈতিক কৌশলে এমন প্যাচে ফেলেছিল বিএনপি ওখান থেকে উঠতে পারেনি, এটা তো বিএনপির ব্যর্থতা। ও আচ্ছা, বিএনপিকে এটা কেন করা হলো, এটা ফেয়ার হইলো না? বিএনপি গ্রেনেড হামলা করেছিল না, ওই সময়টা তো আমরা দেখেছি, ওইটা ফেয়ার ছিল? গ্রেনেড হামলা করে একটা দলের সর্বোচ্চ সব নেতাকে মেরে ফেলা, ওটা ফেয়ার ছিল? ভারতে 10 ট্রাক অস্ত্র পাঠাইয়া উলফাকে সাহায্য করার জন্য বাংলাদেশকে গাজা বানিয়ে ফেলে ভারত, ওইটা ফেয়ার ছিল? ফেয়ার শেখান আমাদেরকে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ধ্বংস করেছিল কে? লগি বৈঠায় পিটাইতে হইল কেন? আমরা জানি না। আপনি আজকে এইসব বানিয়ে দিলেন আওয়ামী লীগ। হ্যাঁ, ফ্যাসিস্ট বলতে ভালোই লাগে, কারণ আওয়ামী লীগের গালি দিলে এটা মজা লাগে, আমার লাগে অন্তত পক্ষে। একটা বড় শক্তপোক্ত দল দেখে গালি দিতে মজা লাগে, যেটা জামাতরে, বিএনপির আমি গালি দিয়ে মজা পাই না, বিশ্বাস করেন। বিএনপি আওয়ামী লীগের চেয়ে আরও বাজে কিছু করলে আমি ওর ওইরকম সমালোচনা করবো না, কারণ ওর কাছে আমার কোনো প্রত্যাশা নাই। এটা একটা ক্লাব, 14 জায়গা থেকে 14 জন আসছে, আমি কারেই বলবো? দেখেন, এখন বিএনপির গালি দিতে গেলে তো ফজলুর রহমানের গালি দিতে হয়, বেচারা মুক্তিযুদ্ধের একটা ভূমিকা রাখছেন। এখন বিএনপি তো ক্লাব, এখানে অনেক ধরনের মানুষ আছে, কিছু কিছু আমাদের মানুষও থাকে। দেখেন, রুমিন ফারহানার মতো একজন নারীবাদী, তাকে বলতে হবে বোল্ড একজন মানুষ, যে আমি নারী, আমার মতো মোল্লা তোরে বুঝছি না, কারণ তারেও তো ভালো হয়েছে, সে বের হয়ে গেছে। তো এরকম যে যে মানুষগুলো আছে তারাও বিএনপি থেকে বের হয়ে গেলে আমাদের একটু সুবিধা হয়। আর আওয়ামী লীগরে কেন, দেখেন, আওয়ামী লীগের সাথে যেহেতু মুক্তিযুদ্ধের সম্পর্ক, মানে কি, মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম দিছে আওয়ামী লীগ, ফলে এটা একটা নারীর সম্পর্ক আছে। আপনার আপন ভাই যখন ভুলভাল করে তখন আপনি কিন্তু ওই তার উপরে খেপেন ওইভাবেই, যেটা পাশের বাড়ির রহিমউদ্দিনের উপরে অতটা খেপবেন না যতটা আপনি আপনার আপন ভাইয়ের উপরে খেপবেন। আপনার প্রিয় বন্ধুর উপরে অত বেশি খেপবেন না যেটা পিনাকির উপরে খেপবেন, মানে পিনাকির উপরে অতটা খেপবেন না যেটা আপনার প্রিয় বন্ধুর উপরে খেপবেন। এই পার্থক্যগুলো একটু বুঝেন। আওয়ামী লীগের দায়িত্ব আছে দেশের উপরে। এইখানে একটা ভালো কথা বলেছেন হেলমেট, সম্ভবত আমি দূর থেকে দেখছি, ভালো দেখতে পাচ্ছি না নামটা, যে শেখ হাসিনা আর্টিস্ট। হ্যাঁ, যখন তাকে ফ্যাসিস্ট বলবে আপনি তাকে আর্টিস্ট বলতে পারেন। শেখ হাসিনা আমাদেরকে পদ্মা সেতু দিয়েছেন, এরকম পদ্মা সেতু বানানোর হ্যাডাম, গার্ডস আর বাংলাদেশ অন্য কোনো নেতার আমি দেখি না। তারেক তো এসে বলতেছি যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো বেকার, মানে আঙ্গুর ফল টক। আরে ভাই, এটা কেমন 2026 এখন, একটু প্র্যাকটিক্যাল হও, অন্য কিছু বানাইয়া দেখাও, না পারলে চুপ থাকো, অন্তত ওকে নিন্দা করো না। এবং অবকাঠামোর যে উন্নয়ন, এটা আমি আগে আসলে শেখ হাসিনা ক্ষমতা থাকতে খেয়াল করি না, কারণ তিনি তার প্রচার যন্ত্রগুলোকে এতটা ভৃত্যে পরিণত করেছিলেন, বা তারা হয়ে গেছিল যে যাই বলতে মনে হতো চাটুকারিতা করছে। আরে এত এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমি পরে গুগল ম্যাপ দেখে অবাক হয়ে গেছি যে আসলে এটা উনি বানাইছিলেন, এবং আগে আমি খেয়ালই করি নাই। ইউ থিঙ্ক ভাই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে ঢাকা শহরে যে কতটা উপকার হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। একটা মানুষ এয়ারপোর্টে গেলে মহাখালী, বনানী সিগন্যাল ক্রস করে যাইতে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়, সেখানে ফার্মগেট থেকে আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবেন, 10 মিনিট আপনাকে এয়ারপোর্ট পৌঁছে দেবে। এর থেকে সুবিধা আপনি কি চান? হ্যাঁ, তারপর কলকাতায় যারা আগের কমেন্টে যে লোকটা বললো যে শেখ হাসিনা 3টা নির্বাচন, আমি তাকে জাস্ট একটা কথা মনে করাই দেই, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একবার সঠিক উপায়ে গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, সেটা শেখ হাসিনা 2001 সালে করেছিল বিজয় মিছিলের মধ্য দিয়ে। এইটা বাংলাদেশের ইতিহাসে বিএনপি করে নাই, জাতীয় পার্টি করে নাই, জামাত করে নাই। জাস্ট একটু মনে রাখবেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার আগে। ধন্যবাদ। এবং যারা এখন লুঙ্গিটা কাঁচামারে লাফাইতেছেন, অনেকে লুঙ্গি কাঁচামারার আগেই লাফাচ্ছেন, তাদেরকে বলে দেই, বঙ্গবন্ধুকে হত্যার পরেও কিন্তু বঙ্গবন্ধুর নাম নেওয়া, আওয়ামী লীগের নাম নেওয়া এই বাংলাদেশে এর চেয়েও ভয়ঙ্কর ছিল। কিন্তু সেই আওয়ামী লীগ কোথায় দাঁড়িয়েছিল, এবং বিএনপি যে পথ তৈরি করেছে আমরা ইতিহাসের সাক্ষী, তখন কিন্তু আমরা ডিফেন্ড করবো। আওয়ামী লীগ যখন তখন আর স্বৈরাচারী বলবো না, এই যে মারাটা দেবে তখন বলবো কেমন লাগে, কেমন বলছো, যখন এখন আওয়ামী লীগরা বলতেছে যে এই যে মোল্লাগিরি করছো, মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা মাদ্রাসা বানাইছো, কেমন লাগে এখন, এই কথাগুলো কিন্তু বলছি, পতনের আগে বলছি, পতনের পরে আর বলতে রুচিতে বাধা দিচ্ছে যে মরামাইরা লাভ কি। যাই হোক, ধন্যবাদ তারেক ভাইকে, আপনি খুব দারুণভাবে পয়েন্ট আউট করেন অনেকগুলো বিষয়। পিনাকি আর ধ্রুবরাঠি একই রাস্তায় না, ধ্রুবরাঠিদের পরে এই যে আমি বলি ধ্রুবরাঠি এবং আকাশ ব্যানার্জি, ভারতের যাদের চ্যানেলের নাম কি যেন, দেশভক্ত, ওরে বাবাদের চ্যানেলের নাম দেশভক্ত, যেমন জামাত ইসলাম বলে তারা মুক্তিযুদ্ধ, তো এই দেশভক্ত আরও ওই কি ব্যানার্জি কিছু খুব নিম্নমানের দালাল, কি নাম ওদের, অর্ক ভাদুরি টাদুরি কি সব বাল, এদেরকে ভাড়া করেছিল, এবং এটা জুলকারনায়ন শাহের এবং আরও কয়েকজনের মাধ্যমে এটা হয়েছিল। দেখেন, আমি আবার বলি, আমি কিন্তু তাসনিম খলিল, জুলকারনায়ন শাহের
জুলকার নায়ার সাহেব তার সময় মানে অনেক আগে আমাকে ব্লক করেছিল, তার আমি মুখোশ বুঝে গেছিলাম, কারণ মধ্য বয়সে যে আচরণটা করেছিল আমি বুঝেছিলাম যে হি ইজ পেইড। তাসলিমের ধরাটা কঠিন হয়েছিল, ওই আয়নাঘরের সময় তাসলিমের সাথে আমি সম্পর্ক খারাপ করেছি, আমার দিক থেকে বলে কয়ে যে মানে আমি তার ভিকটিম ভাবতাম রে ভাই, সেই ভিকটিম যখন নিজের সেই জিনিসটা বেঁচে দেয়। তো যেটা বলতে চাই, দেখেন ধ্রুব রাঠিদের পরে কেনা হয়েছে এবং এটা ডিপ স্টেট এটার সাথে কানেক্টেড, তো তারা বিক্রি হয়েছে, এটা কি তারা জয়ী হয়েছে? আর পিনাকিকে বললাম, গত মিনিমাম 5 বছর ধরে জামাত ইসলামের পিআর টিম, তাদের রিসার্চ টিম, তাদের সকল টিম এই পিনাকির সাথে ছিল। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে এই যে কোচিং সেন্টারগুলোর মাধ্যমে যে আপনি মনে করেন না তাদের পড়াশোনা করে মেধাবী বানায়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে, তাহলে দু একটা মেধাবী আমরা দেখতাম। তারা যেটা করতো, এই বিভিন্নভাবে প্রশ্ন যে ফাঁস হওয়ার যে ঘটনাগুলো, এই প্রশ্নগুলো কালেক্ট করতো তারা বিপুল টাকায়। জামাতের আর্থিক ইনস্টিটিউশনগুলো তো আর আওয়ামী লীগ ধ্বংস করে নাই, বা তাদের ফেয়ারভাবে তাদের শাস্তিও দেয় নাই, সেগুলো তরজা ছিল, তারা ওই টাকাগুলো ব্যয় করেছে, কারণ তারা জানতো পাবলিক বিশ্ববিদ্যালয় দখল করতে হবে। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা হচ্ছে বলে কেঁদেছিল না? অভিশাপ আসমান কাঁপে, ওই নারী যে কেন কাঁপালো সেটা তো আমরা জানি। হ্যাঁ, এবং এই মৃত্যুর উপত্যকা আমার দেশ নয় বলে যে শিক্ষক এখন কিন্তু দেশের বাইরে। আরও অনেকের নাম বলতে পারি, যারা যারা কারা কারা টাকা নিয়েছে, ওই যে যারা টাকা নিয়ে দালালি করেছে তাদের পরাজয় এইখানে যে আজীবন তাদের চোরের মতো থাকতে হবে। দেখেন একটা উদাহরণ দেই, পিনাকিকে নিয়ে কেউ ফেসবুকে একটা সিঙ্গেল স্ট্যাটাস দিল, সে উলঙ্গ হয়ে, এমনি তো 3 আরও 6 ইঞ্চি উলঙ্গ হয়ে তারা গালাগালি করে। একদিন একটা জায়গায় আমাকে কাউন্টার দিয়ে, তারা নিয়ে আমার 3টা ভিডিও বানানো হয়েছে, কোনো ভিডিও মিলিয়ন্স অফ ভিউজ হয়েছে। একটা জায়গায় সে আমারে খোঁচায় না, কারণ জানে যে আমি তার বাপ। কোন জায়গায় আমি তারা ধরবো এটা যে জানে, ইনফ্যাক্ট ধরছিও, এই জন্য তারা ছাড় দেবো এমন না। আমি সামনে 1 মাসের মধ্যে ইংরেজিতে একটি পূর্ণাঙ্গ ভিডিও আনছি, তার পুরো আমলনামার ফিরিস্তে সেখানে থাকবে, অনুবাদ থাকবে, এবং এটা ফরাসি ভাষায় অনুবাদ হবে। এবং এইখানে পিনাকি এবং ইলিয়াস 2 জন। এবং আমি এই ভিডিওটা আমার বাংলা ভাষীদের জন্য করব না, একটা হচ্ছে ইংরেজি ভাষীদের জন্য, ফরাসিদের জন্য। এবং আমার বিশ্বাস এই ভিডিওর পর ওরা একটা শক্ত বিপদে পড়বে, তো ছাড় আমি দেবো না। কিন্তু ওরা যে ওই যে আমাকে গালাগালি করে না, কারণ আছে যে এই যে আপনি বুঝতে হবে যে কার কোথায় ধরতে হবে। ফারুকি কেন শনিবার বিকেল করে না, এখন কেন মাইন্ড কার্ড চিপায় আছে? একটা মজার ইয়েতে আসি, বুঝছেন জিনিসটা তারেক ভাই, আপনি যেহেতু অ্যাক্টিভিজম করেন, আপনাকে বলতে এটা মজার বিষয় আছে। এই যে ফারুকির মতো যেগুলো কন্ট্রোল করতে হবে নিজেকে আর কি শব্দ চয়নে, তো যে ধরনের চিড়িয়াগুলো আমার সামনে, ভাই আমার যে কি আনন্দ লাগতেছে যে এদের এক একটারে করে ধরে ধরে ছিলবো। এখন যদি আমি দালাল হইতাম, আমি কি তাদের ছিলতে পারতাম? না। এই যে সুযোগ, দেখেন তারা গাদ্দারি করছে একটা 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 নির্দিষ্ট সময়। এই যে লোভে পড়তে নাই কখনো, সামনে কিছু পাইলেই খায়েন না, সামনে কিছু পড়লেই, মানে যদি কিছু করেনও না বুঝে সেটার আপনি ক্ষমা পাবেন, না বুঝে কিছু করলে, কারণ আপনি সততার জায়গা থেকে। কিন্তু যদি কোনো জায়গা থেকে কিছু নিয়ে আপনি করেন, আজীবনের জন্য আপনি লক হয়ে গেলেন। আপনি নামছেন, যারা অ্যাক্টিভিজম করেন তাদের ক্ষেত্রে খুব সাবধান, নাচতে নামছেন কিন্তু ঘন্টা দেওয়া যাবে না। আর যেহেতু আপনি পাবলিক ইয়েতে আছেন, কখনো 2-3টা জিনিস থেকে বিরত থাকতে হবে। অর্থের লোভে পড়া যাবে না, নারীর লোভে পড়া যাবে না, কারণ যদি আপনি পুরুষ হয়ে থাকেন আর কি, পুরুষের কিন্তু সবচেয়ে বড় শত্রু তার ওইটা এটার কিন্তু উদাহরণ, আরও উদাহরণ আছে, এইদিকে না যাই। হ্যাঁ, এমনকি ওই যে নীলা ইসরাফিল কার মানে তার শ্বশুর থেকে শুরু করে ওই যে সরোয়ার তুষার এবং আরও, এগুলো কিন্তু সাবধান। অর্থ, হানি ট্র্যাপ, এবং সর্বশেষ হচ্ছে সততা। আপনার আদর্শ কি, উদ্দেশ্যটা কি? এবং এই বাংলাদেশে কৃতজ্ঞ থাকেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই মানুষগুলোর উপর কৃতজ্ঞ থাকেন। তারা কিন্তু পুরো জীবন, যৌবন, পরিবার উৎসর্গ করে দিয়েছেন আমাদের জন্য। জি, তারেক হাসান বিপ্লব, আমি অনেক দীর্ঘায়িত করেছি। আপনি অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন, আপনি একজন ব্রাইট একজন মানুষ, উদাহরণ যে কিভাবে কথা বলতে হয় এটা আপনি প্রমাণ করেছেন। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে অনেক যোদ্ধা দরকার, আপনি যদি একটু অনুপ্রেরণা দিতেন। ধন্যবাদ ভাই। আমাদের দেশের বর্তমানে যে সংকট চলছে, আমাদের দেশ একটা গভীর সংকটের মধ্যে পড়ে গেছে। এই মুহূর্তে এখান থেকে উত্তরণ হওয়ার জন্য আমাদের কথা বলার বিকল্প নাই। সেই জায়গা থেকে, সেই অভিপ্রায় থেকে আমি কথা বলা শুরু করেছি। আমি খুব নতুন এই সেক্টরে, আমি আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো কেউ না। জাস্ট আমার মনে হয়েছে যে আপনারা এটলিস্ট যাই করেন না কেন, যত কিছুই করেন না কেন, আসাদ ভাই তো উপদেশ দিয়েছে 3টা বিষয় আপনারা সবসময় সচেতন থাকবেন, এটা প্রথম শর্ত। আর সেকেন্ড শর্ত হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, এই 3টা বিষয়ে কখনোই
আপনারা যে আদর্শে বিশ্বাস করেন না কেন, আমি বলতেছি না আপনাকে আওয়ামী লীগ করতে হবে, বিএনপি করতে হবে, জামাতের কথা তো এখানে আসবেই না, প্রসঙ্গের বাইরে জামাত। আপনি যে আদর্শেরই হন না কেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, এই তিনটা বিষয়ে কখনো আপোষ করবেন না। এই তিনটা বিষয়কে সর্বোচ্চ শ্রদ্ধা করতে হবে যারা অ্যাক্টিভিজম করবেন, এবং একটা ট্র্যাক আপনারা নির্ধারণ করেন যে আমি এই মতাদর্শে কিংবা আমি এই গতিতে আগাবো। আপনি রাস্তা বিচ্যুত হইতে পারেন, স্বাভাবিক হতেই পারে, এখান থেকে আবার ফেরত আসার জন্য যদি আপনার ট্র্যাক ঠিক থাকে, আপনার আদর্শিক জায়গা ঠিক থাকে, আপনি ফেরত আসতে পারবেন, যেটা আমি বিশ্বাস করি। সুতরাং একটাই কথা থাকবে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, এই তিনটা বিষয়ে আপনারা সবসময় থাকবেন, প্রশ্নহীন থাকবেন, এবং আদর্শিক জায়গা ঠিক রাখবেন, সততা বজায় রাখবেন, অর্থের লোভে পড়বেন না, যেটা তো ভাই বলে দিয়েছে, সেটা আর আমি না বলি। এটাই থাকবে বার্তা ভাই, আর আসলে আমার ওভাবে কিছু বলার নাই। তবে দেশের প্রতি ভালোবাসাটা কখনো ছেড়ে দেন না, দেশ বিরোধী কোনো কিছু করেন না, দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কথা বললেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তারেক হাসান বিপ্লব। একদম শেষে একটা জিনিস শুধু দেখাই, আমি আসলে আওয়ামী লীগের দোষ ত্রুটি কোথায় কোথায় ছিল, কোথায় কোথায়